আনাস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। হাসানকে অবাকের চূড়ান্ত সীমায় রেখে দৃঢ়পদে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে যায়। হাসান তখনও তাকিয়ে দেখে বাবরির দুলুনি, চওড়া কাঁধের তেজ। আজ একটা বিহিত করতেই সরাসরি আনাসের সাথে কথা বলতে এসেছিল ও, কিন্তু কিছুই হয়নি। যেখানে ওর ইচ্ছে ছিল 2-4টা কড়া কথা আনাসকে শুনিয়ে দেবে, সেখানে নিজেই শুনেছে সব। মনটা তেতো হয়ে যায়। বিক্ষিপ্ত মেজাজ বারবার জানান দেয় দ্রুত এর বিহিত করা প্রয়োজন, নয়তো অঘটন ঘটবে। আপু তখন অনেক ছোট। আব্বু প্রবাসে থাকতেন। আম্মু, আপু, দাদা, দাদু আর আমি ঢাকার এই ফ্ল্যাটে থাকতাম। আব্বু 1 বা 1.5 বছর পরপরই দেশে আসতেন। আমাদের জন্য লাগেজ ভরে জামা, জুতো, চকলেট, খেলনা আর বিভিন্ন উপহার আনতেন। আপু জন্ম থেকে ছিল খুব সুন্দরী, একদম মোমের পুতুলের মতো। আব্বু এত আদর করতেন আপুকে যে প্রতিবার যাওয়ার সময় বাচ্চাদের মতো কাঁদতেন আপুকে জড়িয়ে, সবসময় সাজিয়ে রাখতেন। এত কসমেটিক্স আপুর জন্য আনতেন যে আম্মু বকাঝকা করতেন। নতুন বউদের মতোই সারা বছর আপুর গায়ে ভারী ভারী গহনা লেপটে থাকত। সবই আব্বুর দেওয়া উপহার। সেই আব্বুই একদিন ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে নিলেন। পাশের একটা মহিলা মাদ্রাসায় পড়তো আপু। মাত্র একটা রোডের ব্যবধান হওয়ায় একাই আসা যাওয়া করত। কখনো সুযোগ পেলে আমার দায়িত্ব পড়তো আপুকে আনা নেওয়ার, কিন্তু তখন আমিও হিফজে পড়ি। ছুটি খুবই কম পেতাম। বাসায় এলে এই কাজটা করতে খুবই ভালো লাগতো আমার। আব্বু যখন দেশে থাকতেন আব্বুও আনা নেওয়া করতেন। বাকি সময়গুলো আপু একাই যেত। কিন্তু আপু যেহেতু আগুন সুন্দরী ছিল, একটা আতঙ্ক সবসময় থাকতো আম্মুর মনে। আপু নেমে যাওয়ার পর 3 তলার বারান্দায় দাঁড়িয়ে আম্মু অপলক চেয়ে থাকতেন আপুর যাওয়ার পানে। রাস্তায় কোনো বখাটে বিরক্ত করছে কিনা, গাড়ি দেখে যাচ্ছে কিনা, এসব। খুব ছোট থেকেই অনেক বিয়ের প্রস্তাব আসতো আপুর জন্য, কিন্তু আব্বুর একটাই কথা, মেয়ে একটু বড় হোক। তাই বেশিরভাগ কথাই মোবাইল কল বা আম্মু আব্বুর কান পর্যন্তই থেমে যেত। এভাবেই চলছিল দিন। আপুর বয়স তখন মাত্র 14। আব্বু সে সময় দেশে ছিলেন। একদিন বিকেলে আপু মাদ্রাসা থেকে ফিরল কাঁদতে কাঁদতে। বোরকা হিসাব ধুলোয় মাখামাখি, হাতে মুখে আঁচড়ের দাগ। অনেক জিজ্ঞাসা করে জানা গেল একটা ছেলে বেশ কিছুদিন ধরেই আপুকে অনুসরণ করত। মাঝে মধ্যে কথাও বলতে চাইতো, কিন্তু আপু এড়িয়ে যেত। আজ যখন মাদ্রাসা থেকে বেরিয়ে এলো, রাস্তায় একটা মাইক্রোবাস দাঁড়ানো দেখেছিল আপু। সেটার পাশ দিয়ে যাওয়ার সময় দরজা খুলে ওই ছেলে আপুকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে চেয়েছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে আরেকটা গাড়ি এসে পাশে দাঁড়ায় কি হচ্ছে দেখার জন্য। তখন ওরা আপুকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আব্বু সব নীরবে শুনলেন। আমার বুক কাঁপছিল আব্বু কি করেন সেটা ভেবে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে আব্বু কিছুই বললেন না। না রাগ করলেন, কষ্ট প্রকাশ করলেন না, চিৎকার চেঁচামেচি করলেন না। শুধু নীরবে পাঞ্জাবি গায়ে গলিয়ে বেরিয়ে পড়লেন। ফিরলেন সন্ধ্যায়। আপুর মাথায় হাত রেখে বললেন, 4টা নরপশু ছিল গাড়িতে, আমি সবগুলোকে নিজ হাতে পিটিয়ে হাজতে ভরে রেখে এসেছি মা। আমার ছোট মনে তখন আব্বুকে হিরোর মতো লেগেছিল। মনের টিভির ভেতরে গুন্ডাগুলোকে যেমন উড়ে উড়ে উড়াধুরা মেরে হিরোর বিজয় হয়ে যায়, আমার আব্বু ঠিক তেমনই মহাসাহসী বীর। এই কাজগুলো করে আব্বু আম্মু আমাকে আর ডেকে নিয়ে দাদা দাদির রুমে বসলেন। শান্ত কণ্ঠে বললেন, মুসাফাকে আজই বিয়ে দেব, আপনারা কিছু বলবেন এই ব্যাপারে? আম্মু অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কথা বলতেই ভুলে গেলেন। দাদি হাহাকার করে বলে উঠলেন, এ কেমন কথা? এভাবে কোনো বিয়ে হয়? আমার চাঁদের মতো নাতনির জন্য সূর্যের মতো ছেলে লাগবে। মহা ধুমধামে বিয়ে দেব। এখন বিয়ে দেব বললেই কি বিয়ে দেওয়া যায়? ছেলেই বা পাবি কোথায়? সব ঠিক করে এসেছি মা, পাত্রও প্রস্তুত। আব্বা, আপনি একটা ছেলের কথা বলেছিলেন না? আমি তার সাথে মুসাফার বিয়ে ঠিক করেছি। একটু পরেই ছেলে আর ছেলের বাবা চাচা চলে আসবেন। ছেলের মাদ্রাসার 2জন ওস্তাদও আসবেন। সাব্বিরদের সবাইকে আসতে বলেছি। মুসাফার মা মেহমান আপ্যায়নের প্রস্তুতি নাও। আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। একটু কাজ আছে, আমি বাইরে গেলাম। মেপে মেপে এই কয়েকটা কথাই বলে আব্বু বাইরে চলে গেলেন। আপুকে এ বিষয়ে কিছুই বললেন না। আপু তখনও নিজের রুমে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। পরিবারের খুব আদরের পুতুল ছিল আপু। এরকম পরিস্থিতিতে পড়ার কথা কখনো কল্পনাও করেনি। কখনো ফুলের টোকাও ওর শরীরে স্পর্শ করেনি। তাই খুব ভেঙে পড়েছিল আপু। কিন্তু আপু তখনও জানে না ওর চেয়ে বড় ধাক্কা একটু পরেই ওর জন্য অপেক্ষা করছে। ছোট পরীক্ষায় উচ্চে গেলেও জীবনের পরীক্ষার হলে একটু পরেই বসতে হবে ওকে। আম্মু দাদিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এমনটা কেউ কখনো কল্পনাও করেনি। বড় আদর আর আশার মেয়ে ছিল আপু। তার বিয়ে নিয়েও কত স্বপ্ন, জল্পনা, কল্পনা ছিল সবার মনে। অথচ আজ তার বিয়ে, কার সাথে সেটাও কেউ জানে না। দাদি আম্মুকে সান্ত্বনা দিয়ে ওঠান। 2 জনে রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত হয়ে যান। এশার নামাজের পর আব্বু বাসায় ফিরলেন অনেক মেহমান সহ। ছোট চাচ্চু এলেন পুরো পরিবার সহ। আমি প্রথম দেখলাম পাত্রকে, আমার একমাত্র হবু দুলাভাইকে।
আমার চাঁদের মতো সুন্দরী নরম কোমল মনের বোনের স্বামীকে মানুষ গালি দিয়ে বলে কানাচাঁদ। আমার মনে হলো এরকম মানুষকেই হয়তো বলে। চোখ দুটো সুন্দর, চেহারায় একটু মায়া মায়া ভাব আছে। এছাড়া আর কোনো কিছুই পেলাম না মনকে সান্ত্বনা দেওয়ার মতো। বিশাল বড় দেহ, লম্বা যেমন তেমনই স্বাস্থ্য, মাথা ভর্তি ঝাঁকড়া বড় চুল। কালো বর্ণের মানুষটাকে দেখে আমার হঠাৎ মনে হলো এ হাবশি না তো? এই হাবশির পাশে আমার ছোট্ট মোমের পুতুলের মতো বোনটাকে কেমন বেমানান লাগবে। ভাবতেই চোখ ভরে জল এলো। কিন্তু ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই কাঁদলাম না। ঢোক গিলে বুকের জ্বলুনি ভেতরে চাপা দিলাম। আব্বুর আদেশে মেহমানদের তদারকিতে লেগে গেলাম। ততক্ষণে বোনটা আমার জেনে গেছে সব। এতক্ষণের ফোঁপানো কান্না এবার কেমন যেন আহাজারিতে রূপ নিয়েছে। শিশি স্নাত পুষ্পরেণু অনাকাঙ্ক্ষিত ঝড়ের কবলে পড়লে যেমন মুষড়ে পড়ে, আমার মুসাফাও ঠিক তেমন ভেঙে পড়ল। আমি কাজের ফাঁকে ফাঁকে আপুর রুমের দরজায় গিয়ে দাঁড়াই। ওর কান্না আমার ভেতরটা চুরমার করে দেয়। ওর বিয়ে হয়ে যাবে, চলে যাবে ভাবতেই বুকটা ফেটে যায়। আমার সাহস হয় আপুর কাছে গিয়ে দাঁড়ানোর, দুটো সান্ত্বনা বাক্য বলার। কেবলই মনে হয় আমি সামলাতে পারবো না, কেঁদে ফেলবো। অথচ ছেলেদের কাঁদতে নেই, তাই উল্টো পায়ে আবার দরজা থেকে ফিরে আসি। আধ ঘন্টা পর বিয়ে পড়ানো হয়ে গেল। আপু অনুভূতি শূন্য রোবটের মতো এজাজত দিয়ে দিল। বিয়ের আসরেই আপু প্রথম শুনল তার স্বামী জীবন সঙ্গীর নাম আনাস। আর যার সাথে এখন আপুর জীবনটা জুড়ে গেছে তাকে তখনই দেখেনি আপু। দেখার পর ওর মনের অবস্থা কি হবে ভেবে আমার কান্না এলো। আপুর বিয়েতে আপুর বউ সাজা হলো না। লাল বেনারসি, টুকটুকে লিপস্টিক, সাজসজ্জা, গয়না, মেহেদি কিছুই পরা হলো না। অথচ আমার এত সুন্দর আপুকে বউ সাজলে একদম পুতুলের বউয়ের মতো লাগতো। হয়তো মানুষ বউ দেখে বলতো, দেখ দেখ আসমানের পরি নেমে এসেছে বা জান্নাতের হুর। কিন্তু নতুন বউ দেখতে আসার মানুষই তো হলো না। এত আদরের এত শখের মেয়েকে আব্বু বিয়ে দিলেন ভীষণ অনাড়ম্বরে, মলিন বেশে। আপুর শ্বশুর একজোড়া বালা দিলেন আপুকে। এই হলো আপুর বিয়ের উপহার কিংবা একমাত্র সাজ। সেটা আপুকে পরিয়ে দিল ছোট চাচি। তিনি বেশ কয়েকবারই সাজাতে চেয়েছিলেন, কিন্তু আপুর কান্নাকাটি আর বাধার মুখে পারেননি। বিয়ের কার্য সমাধা হলো ঘরের ভেতরে। রেজিস্ট্রেশন হলো না। আইন মতে আপু তখনও নাবালিকা। বিয়ে পড়ালেন পাত্রের মাদ্রাসার ওস্তাদ। সাক্ষী হলেন ছোট চাচা, আরেকজন ওস্তাদ। এরপরেই আব্বু আপ্যায়নের তোড়জোড় শুরু করলেন। নতুন জামাইকে সমাদরের দায়িত্ব পড়ল আমার উপর। সে আমার সাথে সুন্দর করে কথা বলছিল, কিন্তু আমি বেশ দূরত্ব রেখে দিলাম। তুমি কালাচাঁদ আমার ফুলের মতো বোনটার সাথে মোটেও যায় না, এটাই ছিল আমার ভাবনা। বারবার ইচ্ছে করছিল আম্মুর এই মজার রান্নায় এক বাটি লবণ বা কৌটার পুরো মরিচ গুঁড়ো যদি ঢেলে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ঝালে যখন সে লাল নীল হতো আমি কানে কানে বলতাম, আমার সুন্দরী ছোট্ট বোনটার পেছনে পড়লে কেন, এখন বুঝো স্বাদ। কিন্তু আমার ভাবনা হলো এ লোকের যতই ঝাল লাগুক কখনো তার ঠোঁট মুখ লাল হবে না। অথচ আমার মুসাফা আপু একটু টোকা লাগলে কি ভীষণ লাল হয়ে যায়, কত মিষ্টি লাগে দেখতে। আচ্ছা, আপুর এমন কালাচাঁদ জামাইয়ের মতো আমার বউটাও কালাচাঁদ হবে না তো? তার চেয়ে বরং আমি কালো হওয়া ভালো ছিল। আপুর মতো সুন্দরী বউ পেতাম। আমার পৈশাচিক ইচ্ছেকে চরিতার্থ করার সুযোগ এলো পর মুহূর্তে। খাবার আনার জন্য রান্নাঘরে যেয়ে দেখি আম্মু একটা সুন্দর করে হরেক রকম মিষ্টি সাজাচ্ছেন। এই মিষ্টি দিয়ে নাকি নতুন জামাইকে মিষ্টি মুখ করানো হবে। আমি আগ বাড়িয়ে নিজেই কাজটা নিলাম এবং ফাঁক বুঝে ছানা মিষ্টির টুকরোটা উঠিয়ে লবণের বাটিতে চুবুনি দিলাম। বাহ, খুব সুন্দর, চারদিকে লবণের প্রলেপ পড়েছে। নিজের বুদ্ধি ও কর্মকে নিজেই বাহবা দিলাম। তারপর ছুটলাম নতুন জামাইয়ের কাছে। অতি উৎসাহী প্রথম মিষ্টি আমি তুলে দিলাম তার মুখে। আর মনে মনে দোয়া করছিলাম, দেখতে যেমন হাতির মতো, মুখটাও যেন হা করে এরকম বড় করে, পুরো মিষ্টিটা যেন পুরে দিতে পারি। পুরোটা না দিতে পারলেও অর্ধেকটা মিষ্টি খাইয়ে দিলাম নতুন জামাইকে। আমার ঠোঁটে তখনও পৈশাচিক হাসি ঝুলছে। চোখ বড় করে মেলে তাকিয়ে আছি পরবর্তী অবস্থা দেখার জন্য। নতুন দুলাভাইয়ের চেহারাটা প্রথমে বিকৃত করে ফেললেও আমার দিকে তাকিয়ে একদম স্বাভাবিকভাবে খেয়ে ফেললেন মিষ্টিটুকু। এ বেটা কি লবণের স্বাদও বোঝে না? আশ্চর্য। আব্বু পেছনে এলেন জামাইকে মিষ্টি খাওয়ানোর জন্য। আমি হাতের বাকি আধখান মিষ্টি আব্বুর দিকে বাড়িয়ে দিলাম। নাও নতুন জামাই, তোমার জন্য আলাদাভাবে প্রস্তুতকৃত নোনতা ছানা তুমিই খাও। এরপর এলো সেই থমকে যাওয়ার সময়। আপু আর আনাস ভাইকে সাক্ষাৎ করানোর জন্য এক রুমে আনা হলো। আপুর রুমেই আনাস ভাই এলেন, সাথে সাথে আব্বু, আম্মু, দাদা, দাদি। আমি ছোট মানুষ হলেও বউয়ের একমাত্র ভাই হিসেবে ঘরের এক কোণে দাঁড়ানোর অনুমতি পেয়ে গেলাম। সাক্ষাৎ উপলক্ষে আব্বুকে হালকা তৈরি করা হয়েছে। আম্মুর সুন্দর গোলাপি জামদানি শাড়ি সাথে হালকা সাজ আর গয়নায় আব্বুকে ভীষণ রূপবতী লাগছে। বিয়ের তকমা গায়ে লাগতেই যেন আপু চতুর্দশী কিশোরী খোলস ছেড়ে হুট করে তারুণ্যের চাদর গায়ে জড়িয়ে বড় হয়ে গেল। সত্যি ভীষণ বড় বড় লাগছে আপুকে।
দীর্ঘক্ষণ কাদার কারণে ফোলা ফোলা লাল চোখ আর গাল এখন সৌন্দর্যের কারণ হয়েছে। দাদা আপুর হাতটা আনাস ভাইয়ের হাতে তুলে দিলেন। কাঁদলেন না, কিন্তু সন্তর্পণে দু একবার পাঞ্জাবির হাতায় চোখ মুছলেন। আমার দৃষ্টি এড়ালো না, বরং আমার চোখকে আরও ভিজিয়ে দিল বেশি। একসাথে খুনসুটিতে মেতে থাকা আমার ছোট্ট আপুটা আজ কারো ঘরের ঘরণী হয়ে গেল ভাবতেই বুক ফেটে কান্না এলো। ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। টুকটাক আলাপচারিতার পরে আনাস ভাইকে নিয়ে আমরা আবার বসার রুমে ফিরলাম। আমি ঠিক খেয়াল করেছি এর মাঝে আনাস ভাইয়ের দিকে একবারও দৃষ্টি তুলেনি আপু। আনাস ভাই লজ্জার মুখোশ খুলে কতবার তাকিয়েছেন গুনে গুনে হিসাব রাখতে পারেনি, কিন্তু আপুর দৃষ্টি সেই মাটিতেই মিশেছিল। লজ্জায় না তীব্র অভিমানে আমি জানি না। সিদ্ধান্ত হলো এখন আপুকে তুলে দেওয়া হবে না। আপু ও আনাস ভাই পড়াশোনা করবেন যার যার মতো। আপু আমাদের বাসাতেই থাকবেন, আনাস ভাই মাঝে মধ্যে আসবেন। তারপর 2-1 বছর পর আয়োজন করে উঠিয়ে দেওয়া হবে আপুকে। আজ আনাস ভাই এই বাড়িতে থাকবেন। কথাটা শুনে মোটেও ভালো লাগলো না আমার। তাকে এখান থেকে তাড়ানোর অনেক বুদ্ধি বের করলাম মনে মনে, কিন্তু একটাও যথোপযুক্ত মনে হলো না। অবশেষে লুকিয়ে আব্বুর মোবাইলটা হাতিয়ে আনাসের নম্বর খুঁজে বের করলাম। শুনেছি তার একটা ছোট বোন আছে ফাতিমা। এবার আনাস ভাইয়ের নম্বরে ডায়াল করলাম। দূর থেকে দেখলাম কালাচাঁদ নতুন জামাই মোবাইল বের করে কানে ঠেকালো। আমি যথাসম্ভব নাকি নাকি সুরে মেয়েলি ভাব নিয়ে বললাম, আনাস ভাই, আমি ফাতিমা। আমি খুব অসুস্থ ভাইয়া, তুমি আজ এখনই আমাদের বাসায় চলে আসো। তুমি না এলে আমি কিন্তু মরেই যাব ভাইয়া। ওপাশ থেকে আনাস ভাই খুব শান্ত স্বরে বললেন, তা ফাতিমা, তুই আমার শ্বশুরমশাইয়ের মোবাইল কই পেলি? আর তোর কণ্ঠ থেকে এমন ছেলে ছেলে গন্ধ আসছে কেন রে? আমি চট করে কল কেটে দিলাম। অপমানে আমার চোখ মুখ দিয়ে গরম ধোঁয়া বেরোতে শুরু করলো। এত বোকামি কেন করলাম? আব্বুর নম্বর দিয়েই বা কেন কল করলাম? আর এই বেটা কালাচাঁদ এত চালাক কেন? এই বেটাকে আমি থাকতেই দিব না। না না না, কি লজ্জা! এই বেটার সামনে আমি আর জীবনে যাবই না। আমি পুরুষ মহল বাদ দিয়ে আম্মুর চারপাশে ঘুরে ঘুরে সময় কাটানোর পায়তারা করলাম। সেদিন আনাস ভাই আমাদের বাসায় থাকলেন। পরদিন সকালে আপুর হাসি হাসি লাজুক চেহারা দেখে আমার ভেতরের মেঘ অনেকখানি কাটল। আনাস ভাইকে একটু একটু পছন্দ করতে শুরু করলাম মনে মনে, কিন্তু তখনও জানতাম না আপুর জীবনের এই হাসি হাসি লাজুক সুখ স্থায়ী হবে না। সামনে আপুর জীবনে অপেক্ষা করছে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। ফারিস ঘোরের মধ্যে থেকেই পৃষ্ঠা উল্টায়, কিন্তু সেখানে লেখা নেই কিছুই। পুরো ডায়েরিতে আর কিছুই লেখা নেই। চিল্লিয়ে ওঠে ফারিস, এখানে থামলি কেন মাহাদ? বাকিটা লিখিস নাই কেন? আমি জানবো কিভাবে বাকিটা? সামনের বেঞ্চে বসা মাহাদ মুচকে হাসে। বাকিটা যেদিন লিখবো সেদিন পড়িস। বেঁকে বসে ফারিস, সে অনেক সময়ের ব্যাপার, তুই এখনই আমাকে মুখে বল। আরে বেটা, সব একসাথে শুনলে মজা নেই, আস্তে আস্তে শুনিস। বন্ধু, তুই তো ভালো লিখেছিস রে। পড়ে মনেই হয়নি তোর নিজের লেখা আপন বোনের গল্প পড়ছি, মনে হচ্ছিল উপন্যাস পড়ছি। ফারিসের কথায় আবার হাসে মাহাদ। ফারিস উঠে এসে মাহাদের বেঞ্চে গা ঘেঁষে বসে, ফিসফিসিয়ে বলে, আমার না তোর কালাচাঁদ ভাইকে দেখতে খুব ইচ্ছা করছে। দেখাবি? তার সাথে তোর সম্পর্ক এখন কেমন? সে আমার সবচেয়ে অপ্রিয় একজন হলেও আমি আগামীতে তার সাহায্য প্রার্থী হয়ে যাব। এক সম্পর্ক নাম কাটলেও আরেকটি ঘনিষ্ঠ সম্পর্ক হাতছানি দিচ্ছে। উদাস কণ্ঠে জবাব দেয় মাহাদ। ফারিসের কৌতূহল, সে আবার কেমন গল্প? গলা নামিয়ে ফাহাদ উত্তর দেয়, আরেকটি অসম প্রেমের গল্প। ফাতিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে শরীর। কান্নার গমক আটকাতেই এই কম্পন। মাথা উঁচু করে বড় ভাইয়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না ওর। আনাস তখনও শাসিয়ে চলছে, কেন তুই ওই মেয়েকে পার্সেল পাঠিয়েছিস, তাও আবার আমার নাম ব্যবহার করে? খুব বড় হয়ে গেছিস, ভাইকে এখন আর কিচ্ছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিস না, তাই না? তোকে বেশি আদর দিয়ে আমি নষ্ট করেছি, আগেই লাগাম টানা উচিত ছিল তোর। বলতে বলতে আনাস গিয়ে সোফায় বসে। ফাতিমা মিনমিনিয়ে বলার চেষ্টা করে, ভাইয়া, আমি মুসাফা ভাবিকে খুব মিস করি, খুব মনে করি। আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়গুলো তখনই ছিল যখন মুসাফা ভাবি ছিল, তাই আমি চাই মুসাফা ভাবি আবার ফিরে আসুক। বলতে বলতে কাঁদতে শুরু করে ফাতিমা। চোখ থেকে অঝরে গড়াতে থাকে অশ্রু। আনাস এবার থমকায়, উঠে এসে ফাতিমার হাত ধরে নিয়ে পাশের সোফায় বসায়। বাম হাত দিয়ে চিবুক তুলে ধরে ডান হাত দিয়ে অশ্রু রেখাকে আলতো করে মুছে দেয়। ফাতিমা শ্যামবর্ণ, আনাসের মতো কালো বর্ণের হয়নি ফাতিমা, তবে আনাসের চেয়ে 3 গুণ মায়া বেশি নিয়ে জন্মেছে। গোলগাল ফোলাফালা চেহারায় সবসময় একরাশ মায়া লেপ্টে থাকে, আর সে মায়ায় বরাবরের মতো ডুবে যায় আনাস। আনাসের কাছে ফাতিমা শুধু বোনই নয়, অনেকটা সন্তানের মতো। সেই 2.5 বছর বয়সে ফাতিমার পুরো দায়িত্ব আনাস নিজের কাঁধে তুলে নিয়েছিল। ছোট্ট ফাতিমা যখন মা মা করে কাঁদত, আনাসই কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। বাবার পকেট থেকে আনাসের জন্য 2-5 টাকা যা আসতো তা সবসময় ব্যয় করত ফাতিমার মনোরঞ্জনে। সারাদিন ফাতিমাও ভাইয়ের সাথে লেগে থাকতো আঠার মতো।
সে দিনগুলোতে আনাস একদম ছন্নছাড়া হয়ে উঠেছিল। দাদাবাড়ির পাশের একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছিল ওকে, কিন্তু পড়াশোনা হয়নি একদমই। মা চলে যাওয়ার পর যেন ওদের দুই ভাই বোনের স্বাভাবিক জীবনটাও পাল্টে গেল। মা যখন ওদের ছেড়ে চলে গেল, আনাস তখন 15 পাড়ার হাফেজ, বয়স 10 বছর পূর্ণ হয়েছে। ফাতিমার 2 পার হয়েছে। বাবা অন্য জেলায় চাকরি করতেন। 1 বা 2 মাস পরপর ঢাকায় এসে ওদের দেখে যেতেন, বাকি সময় খরচা পাঠিয়ে দিতেন। আনাস আর ফাতিমাকে নিয়ে মা ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সে দিনগুলো গ্রামের দিনগুলোর চেয়ে ভালো ছিল। আনাস মন দিয়ে পড়াশোনা করত, বিকেল হলে বন্ধুদের সাথে খেলত, বাসায় এসে ফাতিমার সাথে সময় কাটাত। বাবার আসার অপেক্ষায় দিন গুনত ভাই বোন। কার জন্য কি নতুন উপহার অপেক্ষা করছে সেই কল্পনায় পার হতো অবসর। তবে মায়ের সাথে সবসময় শীতল দূরত্ব ছিল ওদের। অন্য মায়েদের মতো ফিজা বেগম কখনোই ওদেরকে প্রাণ উজাড় করে ভালোবাসেননি। তিনি সবসময় ছিলেন কঠোর। নিজের ইচ্ছে আর চাহিদা ছিল সবার ঊর্ধ্বে। তাতে বাধা পড়লে কাউকেই ভালো চোখে দেখতেন না। আনাস আর ফাতিমাও সেই সীমার বাইরে ছিল না। মায়ের দেওয়া পিটুনির কিছু চিহ্ন এখনও আনাসের শরীরে সযত্নে রয়ে গেছে। যেদিন মা ঘর ছাড়লেন সেদিন সকালেও ফাতিমার গালে 2 ঘা লাগিয়েছিলেন খাবার খেতে দেরি করেছিল বলে। আনাসকে খুন্তির বাড়ি লাগিয়ে দিয়েছিলেন মাদ্রাসায় না গিয়ে কেন বোনের কান্না থামানোর পেছনে পড়েছে। দুপুরে যখন আনাস ঘরে ফিরল তখন দেখল মা নেই। ফাতিমা একা মনের সুখে বাথরুমে দাঁড়িয়ে বালতিতে হাত পা চুবিয়ে ভিজছে, খেলছে। আনাস সে ভেজা ফাতিমাকেই বুকে জড়িয়ে ধরল, আগলে নিল। আজও সেভাবেই আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে। আর মা ফেরেননি। আনাস ও ফাতিমাকে বুকের মণিকোঠা থেকে আর বের করেননি। কখনো ওর চোখে অশ্রু আসতে দেয়নি। কোনো কারণে এলেও সহ্য করতে পারেনি, আজও পারল না। ফাতিমা কাঁদতে দেখে সব রাগ ভুলে গেল। ওকে থামানোর হাসানোর চেষ্টায় কোনো ত্রুটি করল না। ফাতিমাও আস্তে আস্তে স্বাভাবিক হতে চেষ্টা করল। মনে মনে ঠিক করে নিল সে মুসাফাকে কল করে সব খুলে বলবে, মাফ চেয়ে নেবে। হয়তো মুসাফাই ভাইকে কিছু বলেছে, নয়তো তার এমন ভালো ভাই কখনো ওকে এত বকত না। আনাস ভাই অবশ্যই খুব কষ্ট পেয়েছে। মুসাফার কাছে ফাতিমা গোপনে মাফ চেয়ে নেবে, অনুরোধ করবে আর যেন তার ভাইকে কিছু না বলে। এদিকে হাসানকে এতটা গম্ভীর চেহারায় দেখে মুসাফা কিছুটা চমকে যায়। বাসা থেকে যখন বেরিয়েছিল তখন বেশ ফুরফুরে লাগছিল ওকে, কিন্তু এখনকার চেহারা সম্পূর্ণ ভিন্ন। মুসাফা বেশ ভালোই বোঝে। বাবার আওয়াজ পেয়ে সারা আলতো বলে বাবা বাবা ডাকতে ডাকতে কোলে ঝাঁপিয়ে পড়ে। হাসান কোলে তুলে নিলেও অন্য দিনের মতো প্রাণবন্ত লাগে না ওকে। সারার সাথে মন ভোলানো গল্প আর হাসিতে মাতে না। মুসাফা সব বুঝতে পেরেও কিছু বলে না, অপেক্ষায় থাকে হাসানের মন শান্ত হওয়ার মুহূর্তের। তখনই না হয় আস্তে জেনে নেবে। হাসানকে রুমে বসিয়ে নিজে রান্নাঘরে চলে যায়। টেবিলের ওপর অনাদরে পড়ে থাকে ওর মোবাইল। মুসাফা টেবিলে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই অনাদরে পড়ে থাকা মোবাইলটি শব্দ তুলে কাঁদতে শুরু করে। হাসান তখনও পাঞ্জাবি ছাড়েনি, সারাকে কোলে নিয়ে বসেছিল। কল আসতে দেখে উঠে মোবাইলটা হাতে তুলে নেয়, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়েই যেন চোখ দুটো নিষ্প্রভ হয়ে যায়। ফাতিমা নামটা ভাসছে। ক্রমেই মনে হয় মিছে মায়ার পেছনে দৌড়াচ্ছে হাসান। মুসাফা নিজেই তাদের সাথে যোগাযোগ রেখেছে, নয়তো বারবার ফাতিমার কল, আনাসের সাথে দেখা, পার্সেল পাঠানো, এত কিছু কাকতালীয় হয় কিভাবে? মুসাফা নিজেই যদি সেদিকে দুর্বল হয় তবে হাসানের সাধ্য নেই ওকে আটকানোর। কেমন শক্তিহীন লাগে ওর। মোবাইলটা আবার আগের জায়গায় রেখেই সারাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় হাসান। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ কল বাজতে শুনে দৌড়ে আসে মুসাফা। মোবাইল হাতে তুলতেই হাসানের চেয়ে বেশি চমকায় মুসাফা। ফাতিমা কেন কল করেছে ভাবতেই ভয় আর শঙ্কার একটা হিমস্রোত বেয়ে যায় মেরুদণ্ড বেয়ে। চোখ ঘুরিয়ে রুমের চারপাশে বোলায়, কোথাও হাসান বা সারা নেই, হয়তো অন্য রুমে আছে ভেবে মাথা ঘামায় না ও। এবার ভাবে কল রিসিভ করে ফাতিমাকে খুব শক্ত করে নিষেধ করে দেবে আর যেন কখনো ওকে কল না দেয়। কোনো অশান্তি চায় না মুসাফা, কিন্তু ততক্ষণে কল কেটে যায়। 1 মিনিট পরে আবার কল আসতেই কানে ঠেকায় ও। মুসাফা আপু, বিশ্বাস করো, তোমাকে ওই পার্সেল আমি পাঠিয়েছি, ভাইয়া পাঠায়নি। ভাইয়ার ডায়েরি চুরি করে আমিই পাঠিয়েছি, শুধু ভাইয়ার অবস্থানটা তোমাকে বোঝানোর জন্য। তোমার বউসাজের ওই একটা ছবি আমার কাছে ছিল, সেটাও তোমাকে দেখানোর জন্য দিয়েছিলাম। তোমার দেওয়া আংটি আর ব্রেসলেটটা দিয়েছিলাম অন্য কারণে, কিন্তু বিশ্বাস করো কোনো খারাপ উদ্দেশ্য না। তুমি দয়া করে আমার ভাইয়াকে আর বকা দিও না, যা বকা দেওয়ার আমাকে দাও। ভাইয়াকে কিছু বলো না আপু। ফাতিমার কান্না জড়ানো কণ্ঠ। মুসাফা ভারী চমকায়। কিসের পার্সেল? কার পার্সেল? কি বলছে ফাতিমা? মুসাফা তো এসবের কিছু জানে না, কিন্তু ফাতিমার সামনে সেটা প্রকাশও করতে চায় না। ঠিক আছে, মেনে নিয়েছে ধরনের দায়সারা উত্তর দিয়ে কল রেখে দেয়। একে একে মা বাবা সবাইকে জিজ্ঞেস করে বাসায় কোনো পার্সেল এসেছিল কিনা, কিন্তু সবারই উত্তর না। তাহলে মুসাফা দুয়ে দুয়ে 4 মেলায়।
হাসান নিশ্চয়ই পেয়েছে পার্সেলটা, এজন্যই ওর চেহারার এই অবস্থা। কিন্তু মুসাফফাকে কিছু বলেনি, ওর থেকে লুকিয়েছে। বারবার ওকে সন্দেহের তালিকায় ফেলছে হাসান। অথচ মুসাফফা নিজের স্থানে সম্পূর্ণ স্বচ্ছ থেকেছে। তবুও কেন এত সন্দেহ? বিশ্বাস আর ভরসা ছাড়া কিভাবে চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক? মরার উপর খাড়ার খায়ের মতো সেদিন রাতে হাসানের ওকে ঘর থেকে বের করে দেওয়ার স্মৃতি মনে পড়ে যায়। মনটা মুষড়ে পড়ে। ফারিস টং দোকানে বসে গান ধরে। মাহাত বিরক্তি নিয়ে বলে, আরে বেটা, গলায় শুননি তো গান ধরিস কেন? আগে যা, গলা সেধে আয়। ফারিস হাতে ঝাঁকিয়ে তাল উঠায়। বন্ধু আমার প্রেমে মজিল, ঘর ছাড়িল, মন হারিল। মাহাত বিরক্তি নিয়ে তাকিয়ে উঠে পড়ে। তোকে কে বলেছে আমি প্রেমে পড়েছি? পড়িসনি তাহলে? একদমই না। তাহলে মায়াবতীকে কি বলছিস এসব? দেখেছি বন্ধু, আমি সব দেখেছি। কি? ভ্রু নাচায় মাহাত। কল দিয়েছিল, কথাও বলেছি হবু ভাবির সাথে। কাঁধ ছাকিয়ে বলে ফারিস। লাফিয়ে ওঠে মাহাত। কি বলছিস? কথা বলেছিস মানে? ঠিক করিসনি। পকেট থেকে মোবাইল বের করে উঠে ভার্সিটির দিকে হাঁটা ধরে মাহাত। ফারিস পিছু ডাকে, কিন্তু শোনে না মাহাত। এদিকে ফাইলটা টেবিলের উপর রেখে ইন্সপেক্টর রাসেল বলে, স্যার, আমাদের কিছু তথ্যে ভুল আছে মনে হয়। অস্থির প্রশ্ন, নতুন কি পেলে? স্যার, আমরা যাকে খুঁজছি সে গৌরবর্ণের এক তাগড়া যুবক, কিন্তু ফাইলের তথ্যমতে সুদর্শন পাতলা দেহের একজনের কথা বলা হয়েছে। এজন্যই সে এতদিন আমাদের চোখ ফাঁকি দিতে পেরেছে। এখন তাহলে তাকে খুঁজতে লেগে পড়ো। জি স্যার। লম্বা সালাম ঠুকে বেরিয়ে যায় ইন্সপেক্টর। সামনে অপেক্ষা করছে নতুন অধ্যায়। ছোট এক টুকরো কাগজ, দেখলে বোঝা যায় পেপার কাটিং। হাতের তালুতে তুলে তাকিয়ে থাকে আনাস, ঠোঁটে হাসি, দৃষ্টি উজ্জ্বল। ফাতিমা অবাক চোখে চেয়ে থাকে। তার এই ভাইটা কোন ধাতু দিয়ে তৈরি জানতে ইচ্ছে হয়। আল্লাহ মনে হয় ওর স্বভাবে নির্ভীকতার গুণ মিশিয়ে দিয়েছেন। কোনো কিছুতেই ভয় ছুতে পারে না, তাই কষ্টের প্রকাশ করেই না বললে চলে। এই যে ফাতিমার কাছে এই বিষয় ছিল একদম অজানা, এখন জানতে পেয়ে ভয়ে ওর হাত পা হিম শীতল হয়ে আসছে। কিন্তু আনাস একেবারেই স্বাভাবিক। ফাতিমা কাগজের টুকরোটা তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরে। পাসপোর্ট সাইজের একটা ছবি এক কোণে, কালো পাগড়িতে পেঁচানো এক যুবকের চেহারা। চোখ আর ভ্রু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই ভ্রু চোখ খুব ভালো করে চেনে ফাতিমা। তারই বড় ভাই আনাসের চোখ। তবে আগের সেই জোড়া পাতলা আর বাঁকানো কাস্তের ভ্রুর সাথে বর্তমানের অনেক অমিল আছে। নাকের উপরে ভ্রুর জোড়ার জায়গাতে এখন গৌরবর্ণের ত্বক জ্বলজ্বল করছে। একটা পশমের চিহ্ন নেই। লম্বাটে পাতলা ভ্রু এখন খাটো আর ঘন হয়েছে। এই পার্থক্যটুকুতেই এখন আর আনাসকে চট করে কেউ চিনে ফেলতে পারে না। এই কাজটা করেছিলেন ওস্তাদ আমিনুর রহমান। যখন সারা দেশ জুড়ে আনাসের খোঁজে তোলপাড় চলছিল, তখন তিনি একটা খুর নিয়ে হুট করে কামিয়ে দিলেন জোড়া ভ্রু। মেয়েদের ভ্রু প্লাকের মতো সাইডেও কামালেন। তারপর কানের দিকে দুই কোণাও ছেটে দিলেন। ব্যাস এতটুকুতে আমূলে পরিবর্তন লাগলো সবার চোখে। সেই একই রকম পাগড়ি বেঁধে এক সকালে দেশের সীমানা পার করে দিলেন। ফাতিমা পাশের লেখাগুলো পড়ে। জামি অলিদ, বয়স 24 থেকে 25 আনুমানিক। বর্তমান অরাজকতা ও নাশকতার মামলায় সে গুরুত্বপূর্ণ আসামি। যে কোনো মূল্যে তাকে প্রয়োজন। কেউ তার সন্ধান দিতে পারলে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। সন্ধান দাতার জন্য রয়েছে পুরস্কার। ফাতিমা শব্দ করে হাসে। এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় হারিয়ে যায় ওর চেহারা থেকে। এই বুদ্ধিও ওস্তাদ আমিনুর রহমানের। সবাই ওকে আনাস নামে চিনলেও কাগজে কলমে প্রাতিষ্ঠানিক সব স্থানে তিনি বাকি নামটুকুই উল্লেখ করতে বলেছিলেন। ফলস্বরূপ আইনের লোকেরা যখন তালাশে এলো, রেজিস্ট্রার খাতায় ভর্তির কাগজে জামি অলিদ নামটাই পেল। এই নামেই তল্লাশি শুরু করল, যার ফলে চেনা অনেকেই জানিয়ে দিল জামি অলিদ নামে কাউকে চেনে না তারা। এই সময়টুকে আনাসকে বিশাল উপকার করল। নিরাপদে ওকে সীমানা পার হবার সুযোগ দিল। চোখ সরু করে ফাতিমা ব্যগ্র কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া, এটা তো আরও 4 বছর আগের ঘটনা। এই পেপারও আরও 4 বছর আগের, তাই না? আনাস মাথা ঝাঁকায়। তাহলে এটা নিয়ে আবার পড়লে কেন? আবার প্রশ্ন ফাতিমার। কারণ আমি আবার দেশে এসেছি আর আমাকে খোঁজার মিশন আবার শুরু হয়েছে। স্বাভাবিক উত্তর আনাসের। ফাতিমার চোখ ভরে জল আসে। কষ্টে বুকটা ফেটে যায়। ভাইটাকে কি সারা জীবনই এমন লুকিয়ে বেড়াতে হবে? অন্য সবার মতো স্বাভাবিক জীবন কি কখনো আনাসের হবে না? মুসাফার মতো আরেকটা টুকটুকে ভাবির কত স্বপ্ন দেখে ফাতিমা। ছোট একটা আনাসের জন্য প্রায়ই হাতে জামা কাপড় সেলাই করে। এসব স্বপ্ন কবে পূরণ হবে? ভেজা স্বরে ফাতিমা বলে, ভাইয়া, এই মামলা খারিজ করা যায় না কোনোভাবে? তুমি কি সবসময় মাথার উপর ওয়ারেন্ট নিয়ে জীবন পার করবা? কিছু কি করা যায় না ভাইয়া? তুমি আবার দেশ ছেড়ে চলে যাবে নাকি? কিছু করো ভাইয়া, কিছু করো। আনাস সব সময়ের মতো আদুরে হাতে বোনের চোখের জল মোছে। হাত দুটো নিজের মুঠোবন্দি করে। তারপর নিচু স্বরে ফিসফিসিয়ে বলে, তোর সাথে আজ আমার খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, বুঝলি? এখন বল, তোর অবসর সময় কখন?
কখন মিটিংয়ে যোগদান করতে পারবি? সুন্দর করে বলো। তুই বলে কথা বলে আবার সাহিত্যিক ভাষায় মিটিংয়ের গল্প ফাঁদছ। মুখ বাঁকায় ফাতিমা। আনাস হেসে বলে, আচ্ছা মহারানী ফাতিমা বেগম, বলুন আপনার কখন অবসর হবে, আর আমাকে মিটিংয়ের সময় দিয়ে কখন বাধিত করবেন? ফাতিমাও গম্ভীর স্বরে উত্তর দেয়, জি আনাস সাহেব, আপনার জন্য আমি এখনই অবসরে আছি। এবার আপনার মূল্যবান মতামত পেশ করুন। আনাস খুব আদরে ভঙ্গিমায় তাকায় ফাতিমার দিকে, গলায় যথাসম্ভব আদর ঠেলে বলে, ফাতিমা, আম্মু ফিরেছেন। আব্বুর সাথে আম্মুর কোনো সম্পর্ক না থাকলেও আমাদের সাথে কিন্তু আম্মুর সম্পর্ক খুব কঠিন। তিনি আমাদের মা, আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। এখন তিনি আমাদের সাথে থাকতে চাচ্ছেন। আমরা কিন্তু তার প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারি না। আমাদের উচিত তাকে উত্তম ব্যবহার দেওয়া, আমাদের কাছে টেনে আনা। আম্মুকে বাসায় নিয়ে আসি ফাতিমা, আমার আপুমনি। ফাতিমার মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এতক্ষণের আদরে আর হাসি খুশির চেহারায় ভর করে রাজ্যের গাম্ভীর্য আর কাঠিন্যতা। কাট কাট গলায় বলে ওঠে, তোমার ইচ্ছে হলে তুমি আনতে পারো ভাইয়া, কিন্তু আমার ব্যাপারে তিনি যেন দূরে থাকেন। আমি তাকে মা হিসেবে পরিচয় দিই, এতটুকু যথেষ্ট। এর বাইরে কখনো যেন আমার থেকে কিছু আশা না করেন, এটাও বলে দিও। ফাতেমা উঠে চলে যায় ওর রুমে। আনাস পেছন থেকে ঠিকই দেখতে পায় ও জামার আস্তিনের চোখের জল মুছছে। আনাস আর কিছু বলার সুযোগ পায় না। মূল কথাগুলো বলা হয় না, ফাতিমাকেও ডাকে না। থাক, একটু কেঁদে হালকা হোক। ওর ভেতরেও যে জমে আছে অনেক অভিমান আর কষ্ট। মাহাদ হোস্টেলে ফিরে ব্যাগ গোছাতে শুরু করে। ফারিস চূড়ান্ত অবাক হয়। আরে শালা, বলবি তো কি হয়েছে? একটু না হয় তোর গার্লফ্রেন্ডের কল রিসিভ করেছি, তাতে কি এমন হয়েছে? তুইও তো কত আমার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করেছিস। কখনো রাগ করেছি আমি? দূর বেটা সর, তুই কাহিনী কিছু জানিস না। এই মেয়েকে এত দূর আনতে কত কাঠখড় আমি পুড়িয়েছি তুই জানিস? এখন যখন ছক্কা পিটানোর অপেক্ষা ছিলাম, তখন তুই পানি ঢেলে দিলি সবকিছুতে। কাহিনী না করলে বুঝবো কেমনে শালা? খুলে বল, সমাধান বের করি। বারবার শালা রাখবি না ফারিস। আমার একটাই বোন, মুসাফা আপু, সেও আমার বড়। তার বিয়ে হয়ে বাচ্চাও আছে, কাজেই তোর শালা হওয়ার কোনো চান্স নেই। বুঝতে পেরেছিস? বিরক্তি নিয়ে বলে মাহাদ। আচ্ছা শালা মাহাদ, তোকে শালা বললাম না শালা। এবার কাহিনী ছেড়ে বল। হঠাৎ কাটটানে বাসায় ছুটছিস, আর মায়াবতীটাকে? আরে শালা বল না শালা, এত ভনিতা করিস কেন শালা? ও শালা না থুকু বন্ধু। দাঁত কেলিয়ে হাসে ফারিস। মাহাদ কিল বসায় ফারিসের পিঠে। মুসাফা আপুরা এসেছে বাসায়, একটু ঘুরে আসি, আপুদের দেখতে ইচ্ছা করছে। আচ্ছা যা। ব্যাগ কাঁধে ঝুলিয়ে কানে ইয়ারফোন গুজে মাহাদ, তারপর দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বেরিয়ে যায়। পেছন থেকে হাসে ফারিস। কে বলবে এই ছেলে পুরো কোরআনের হাফেজ? শয়তানের কেমনতর ধোঁকায় আজ ফারিসের মতোই একজন হয়ে গেছে মাহাদ। গধূলির লগ্ন। দিন রবি তার রাজত্ব গুছিয়ে ফিরে যাচ্ছে। সন্ধ্যা নামার আয়োজন চলছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে নিরে ফিরছে। ব্যস্ত মানুষদের ঘরে ফেরার তারা। রিকশা টুংটাং শব্দ তুলে, মোটরসাইকেল সাঁই করে ছুটে বাসের শরীরে থুপথাপ থাপ্পড় চড়িয়ে হাঁক ডাক কষে হেল্পাররা এক একজনকে পৌঁছে দিচ্ছে যার যার গন্তব্যে। এই সময়টা মুসাফার খুব প্রিয়। বিগত সেই 1.5 বছরের এমন একটি দিনও নেই যেদিন মুসাফার বারান্দায় বসে এমন মুহূর্ত মনোযোগ দিয়ে দেখেনি। তখন মুসাফার মনে হতো দিনের ক্লান্তি লগ্নের মতো মুসাফার জীবনেও বুঝে এমন লগ্ন নেমে এসেছে। ওর জীবনের তামাম আশা আর আলো নিয়ে বোধহয় আনাস সাথে করে নিয়ে গেছে। কিন্তু সেই ভাবনাকে ভুল করে হাসানের সাথে জড়িয়ে যায় ওর জীবন। নতুন আলো আর আশা নিয়ে আবির্ভাব ঘটে হাসানের। তবুও কোথাও যেন একটু কিন্তু থেকে গিয়েছিল। এক সীমাহীন শূন্যতা, গোপন রহস্য আর কথা সূচবিদ্ধ করে রেখেছিল ওর হৃদয়কে। সে হৃদয়ের সান্ত্বনার প্রলেপ হয়ে আসে সারা। এখন আর আগের মতো এতটা খোঁচায় না গোপন সূচটা। অন্তত আনাসকে অক্ষত দেখার পর সব খারাপের এই ভালোটুকু হয়েছে যে মুসাফার হৃদয় প্রশান্ত হয়েছে। সারাকে বুকে জড়িয়ে এখন মুসাফার শান্তিতে ঘুমাতে পারে। মন খারাপের গধূলিতে সারাকে কোলে নিয়ে গুনগুনিয়ে গজলের সুর বা তেলাওয়াতের আবেগে ভাসতে পারে। সারা কোলের মধ্যে বারবার নড়তে দেখে ধ্যান ভাঙে মুসাফার। তেলাওয়াত বন্ধ করেছে বলেই সারার এত নড়াচড়া। আবারও বাইরের আকাশপানে দৃষ্টি ছুড়ে তেলাওয়াত শুরু করে মুসাফা। তখন পেছন থেকে ভেসে আসে চেনা সুরের প্রিয় ডাক। ঘাড় ঘুরিয়ে তাকায় মুসাফা। বারান্দার দরজায় হাসি হাসির মুখে দাঁড়িয়ে আছে মাহাদ। আনাসের শৈশবটা আর 10টা শিশুর মতো সুন্দর আর বর্ণিল ছিল না। অন্য সহপাঠীরা যখন ছুটি শেষে বাবার হাত ধরে বাড়ি ফিরত, মা মজার মজার খাবার তৈরি করে মুখে লোকমা তুলে দিত, তখন আনাস একাই দীর্ঘ পথ হেঁটে বাসায় পৌঁছাত। ফিজা বেগমকে কখনো পেত মোবাইলে মত্ত, কখনো ঘুমে, কখনো বা রূপচর্চায় ব্যস্ত। ছোট্ট ফাতিমা ভাই ফেরার অপেক্ষায় থাকত। খাবারের এই অল্প বিরতিতে বেশিরভাগ দিনই নিজে ভালো করে খেতে পারত না আনাস। ফাতিমার শুকনো চেহারা দেখে মায়ায় পড়ত। কোনো রকমে গোসল সেরে রান্নাঘর থেকে নিজেই খাবার বেড়ে নিয়ে ফাতিমাকে খাওয়াতে বসত।
ফাঁকে 2-1 লোকমা নিজের মুখে পুড়ত। চোখ থাকত ঘড়ির কাঁটায়, সঠিক সময় আবার মাদ্রাসায় পৌঁছাতে হবে যে। ফিজা বেগম সবসময় এসব ব্যাপারে নির্বিকার, পড়লে পড়ুক না পড়লে নেই এমন। তবে ফলাফল বের হলে যদি মন মতো না হতো তবে আনাসের কপালে নির্মম প্রহার জুটে যেত। আনাস সে অভ্যস্ততা নিজেই আগ্রহ করে পড়াশোনা করত, কিন্তু এর মাঝে ছন্দপতন ঘটল সবকিছুর। এক দুপুরে আনাস মাদ্রাসা থেকে বাসায় ফিরে দেখল আম্মু বাসায় নেই। ফাতিমা মনের সুখে বাথরুমে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি নিয়ে খেলছে। বাসার মূল দরজা খোলা, পুরো বাসায় শুনশান নীরবতা। একা ছোট আনাস দুধের শিশু ফাতিমাকে নিয়ে পড়ল অথই পাথারে। দিশা না পেয়ে পাশের ফ্ল্যাটে নক করে একটু আম্মুর সাথে কথা বলতে চাইল, কিন্তু মায়ের নম্বর বন্ধ। শেষে আব্বুকে জানালো বর্তমান অবস্থা। তখনই রওনা দিয়ে ছুটে এলেন তিনি। আনাসের হৃদয়ে থাকা সবটুকু সম্মান আর ভালোবাসা নিয়ে ফিজা ঘর ছাড়লেন অন্য পুরুষের টানে। পেছনে পড়ে রইল সংসার, দুধের শিশু ফাতিমা, বালক আনাস। চাকরিজীবী বাবা কয়েকদিন থাকলেন ঢাকায়, তারপর বাসা ছেড়ে সব তল্পা গুটিয়ে গ্রামের বাড়িতে দিয়ে এলেন ওদের 2 ভাই বোনকে। বৃদ্ধা দাদি আর বড় জ্যাঠা জেঠির দায়িত্ব পড়ল ওদের দেখাশোনার। বাবা মাসে মাসে খরচ দেবেন, এসে দেখে যাবেন, এই কথা দিয়ে ফিরে গেলেন। শুরু হলো ওদের নতুন জীবন, হরহামেশা টিকে থাকার লড়াই, অঘোষিত যুদ্ধ। গ্রামের মাদ্রাসায় আনাসকে ভর্তি করিয়ে দেওয়া হলো। 2-4 দিন যাওয়ার পর আনাস সে মাদ্রাসা ছেড়ে চলে এলো। ভবঘুরের মতো ছন্ন ছাড়ার জীবন চলতে শুরু করলো ওর। কালো গায়ের রং নিয়ে সহপাঠীদের টিপ্পনি, তুচ্ছ তাচ্ছিল্য, হরেক রকমের মন্তব্য আনাসের জন্য সহ্য করা কঠিন ছিল। সেই সাথে যোগ হয়েছিল মায়ের কীর্তির পরিচয়। অবশ্য ততদিনে ফিজা বেগমের সাথে আনাসের বাবা আনোয়ারের সব রকমের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অফিসিয়ালি তালাকনামা পেয়ে গেছেন ফিজা বেগম। দাদির কাছ থেকে আনাস অবশ্য পরবর্তী সংবাদ পেয়েও গেছে। নতুন নাগরের সাথে জুড়েছে ফিজা। আনাস বা ফাতিমা নামে যে তার গর্ভের 2 বাচ্চা এই দুনিয়ায় আছে তা ভুলে গেছেন বেমালুম। দাদি বয়স্ক মানুষ, নিজে ছেলে আর ছেলে বউয়ের সংসারে ভাঙাকুলো হয়ে গেছেন। তারপর আরেক ছেলে মেয়ে নিয়ে পড়েছেন মহাবিপাকে। অসুস্থতা, ব্যথা, যন্ত্রণায় তার সেবায় একজন নিয়োজিত থাকলেই ভালো হয়। সেখানে ফাতিমার দেখভাল আর আনাসের খেয়াল রাখাটা মরার ওপর খরার ঘা হয়ে দেখা দিল। কষ্টে সৃষ্টে যতটুকু পারতেন করতেন, কিন্তু সাথে মুখ চলত অবিরাম। ফিজা বেগমের 14 গোষ্ঠী তুলে গাল দিতে যেয়ে নিজের নাতি নাতনিকেও জড়িয়ে ফেলতেন মাঝে মধ্যে। আনাস ভেবে পেত না ওদের দোষটা আসলে কি। মাদ্রাসায় সহপাঠীদের টিপ্পনি, তাচ্ছিল্য, গায়ের রং নিয়ে, শরীরের আকৃতি নিয়ে হরেক মন্তব্য। বাড়ি ফিরলে জেঠির অনাদর, অবহেলা আর অত্যাচার। দাদির সারাক্ষণ চলতে থাকা গালিগালাজের ফোঁয়ারা। আদরের ছোট্ট বোন ফাতিমার বেহাল দশা। মা বাবাহীন এই জীবন আনাসকে একেবারে দুমড়ে মুচড়ে দিল। কেউ খেলতে নিত না ওকে, কথা বলতে চাইত না। দূর থেকে ওকে দেখলেই বাচ্চাদের দলগুলো চিল্লাচিল্লি লাগিয়ে দিত। ওই দেখ কাইল্লা আসে, কাইল্লা, হাড়ির তলার কাইল্লা। আনাসের বুকটা যেন করাত দিয়ে ফেরে ফেলত সেই চিৎকার ধ্বনি। চোখের পানি মুছে ফেলত আড়ালে। এভাবে মাসকে মাস গড়ায়। আনাসের আচরণে উগ্রতা বাড়তে থাকে। সারাদিন নিজের মতো খেলা আর ফাতিমাকে নিয়ে ব্যস্ত থাকত। সময় হলে নিজেই মাটির রান্নাঘরে যে হাঁড়ি পাতিল খুঁজে খাবার নিয়ে খেয়ে ফেলত। ফাতিমাকে খাইয়ে দিত, নয়তো প্রায় সময় ওদের জন্য আর ভাত তরকারির অবশিষ্ট থাকত না। কোনোদিন জেঠি মন ভালো থাকলে হাঁড়ির তলার পচা গলা ভাত আর বাসি তরকারি মিলত। তারপর আনাস অপেক্ষায় থাকা বন্ধ করলো, নিজেই নিয়ে খেতে শুরু করলো। এ কারণে কয়েকবার জেঠির হাতও উঠেছে আনাসের শরীরে। গোপনে ফাতিমাকে মেরেছে, কিন্তু সুবিধা করতে পারেনি। আনাসের এক কথা ছিল, আমার আব্বু আমাদের খাওয়ার জন্য খরচ দেয়, আবার থাকা বাবদও আলাদা কিছু দেন, তাহলে আমরা কেন না খেয়ে থাকবো? আর না খেয়ে থাকতে হলে আব্বুকে নিষেধ করে দেবো টাকা পাঠাতে। এখানেই থেমে যেত জেঠি। বেশ ভালো টাকায় তখন ওদের সুবাদে পাচ্ছিল তারা। একটু খাইয়ে বাকিটা পকেটে ঢোকানোর সুযোগ আর ছাড়েনি। আনাস মাদ্রাসায় যাওয়া বন্ধ করলেও প্রায় বিকেলে মাদ্রাসার মাঠের এক কোনায় গিয়ে বসে থাকত। সহপাঠীদের অন্যান্য বাচ্চাদের খেলা দেখত, কখনো মন খারাপ করে কাঁদত। একদিন ওকে দেখে এগিয়ে এলেন মামুন হুজুর। গ্রামের এই মাদ্রাসার হিফজখানার শিক্ষক তিনি। পুরো গ্রামে বেশ নামডাক আছে তার। যত্ন করে ছাত্র পড়ান, আদব আকলাক খুব ভালো বলে। এগিয়ে এসে খুব আদুরে স্বরে ডাকলেন, আনাস। আনাস অবাক চোখে তাকিয়ে থাকে। প্রথমে বিশ্বাস করতে খুব কষ্ট হয় কেউ ওকে এত আদর করে ডেকেছে। এই কালো মোটা রাগী মলিন পোশাকের ছেলেটিকে কেউ আদর করে ডাকবে চিন্তা করেনি আনাস। সাথে সাথে দাঁড়িয়ে জবাব দেয়, জি হুজুর। এখানে বসে আছো কেন? ওদের সাথে খেলো। ওরা আমাকে খেলায় নেয় না, মাথা নিচু করে জবাব দেয় আনাস। হুজুর হাত বাড়ান, আচ্ছা আসো, তুমি আমার সাথে খেলবে। কি খেলবে বলো, নাকি গল্প করবে? আনাস বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। হুজুর খেলবেন ওর সাথে? খুব লজ্জা পায়, আস্তে করে বলে, গল্প করব। মামুন হুজুর ওর হাত ধরে নিয়ে পুকুর ঘাটের সিঁড়িতে বসেন।
শিশুসুলভ ভঙ্গিমায় গল্প জুড়ে দেন। আনাস প্রথমে সংকোচে উত্তর দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই গড়গড় করে বলে যেতে থাকে ওর গল্প, মনের কথা, বুকের ব্যথা। এই পর্যন্ত আসার সব গল্প খুব মনোযোগ দিয়ে শোনেন মামুন হুজুর। মাদ্রাসায় না আসার কারণ জানতে চাইলে আনাস জানায় অন্যরা ওকে নিয়ে কেমন মজা করে, কিভাবে আঘাত করে কথা বলে। ও খুব কষ্ট পায়, বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। মামুন হুজুর আলতো করে ওর পিঠে হাত রাখেন, মাথাটা কাঁধের সাথে লাগিয়ে দেন। এই কাঁধটুকু পেয়ে আনাস উগ্রতার খোলস ছেড়ে শিশুর ভঙ্গিমায় ফিরে আসে, ঝরঝর করে কাঁদে, কথা বলে, অভিযোগ আবদার সব। মামুন হুজুর যত্ন নিয়ে মনোযোগ দিয়ে শোনেন, আদর করে দেন, আগলে রাখেন। তখন বিকেল গড়িয়ে গোধূলির আভা। পুকুরের পানিতে সূর্যের লালিমা ভাসে, শীতল বাতাস বয়, ক্লান্ত প্রকৃতির সাক্ষী হয়ে থাকে এই সুন্দর দৃশ্যের। পিতার সমতুল্য ওস্তাদ ময়লা মলিন পোশাকের কালো ছেলেটিকে বুকে আগলে রেখেছেন, আর বালকটিও নির্ভর আশ্রয় পেয়ে কেঁদে চলেছে। এই মজমা দীর্ঘ হয় না, অন্য বাচ্চারা পুকুর ঘাটে এসে ভিড় করে হাত পা ধোয়ার জন্য। মামুন হুজুরকে আনাস কথা দেয় আগামীকাল সকাল থেকে নিয়ম মাফিক মাদ্রাসায় আসবেও। সেই থেকে শুরু আনাস চেনা রূপে ফিরে, ভুলে যায় 15 পারা, আবার কঠোর পরিশ্রম করে ইয়াদ করে। ঘুমের ছুটিতে দৌড়ে বাড়ি ফিরে ফাতিমাকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে আসে। বিকেল হলে চকলেট হাতে নিয়ে বাড়ি ফিরে, ফাতিমার সাথে খেলে ওকে আদর করে। আবার রাতে বাড়ি ফিরে ফাতিমার যত্ন নেয়। বাবা 2-3 মাস পরপর আসেন ছুটিতে, ওদের দেখে যান। সে কয়েকদিন ওদের যত্নের কোনো অভাব হয় না, যেটি যেন কলিজা কেটে খাইয়ে দেন। কিন্তু বাবা বিদায় নেওয়ার পর আগের সেই অবহেলা, অত্যাচার ফিরে আসে। বাবা প্রতিবার যাবার সময় খুচরা কয়েকটা নোট আনাসের হাতে গুঁজে দেন। সেটা কখনো নিজের জন্য খরচ করেনি আনাস। বিকেল হলে অপেক্ষমান ফাতিমার জন্য এটা সেটা কিনে সুখ কুড়ায়। 2.5 বছর পর আনাসের আনুষ্ঠানিক হিফজ শেষ হয়। সে উপলক্ষে বাবা আসেন। তখন একটু একটু করে আদর পেতে শুরু করেছে আনাস। কিন্তু মামুন হুজুর এই পুরোটার সময়ই বাবা, শিক্ষক, অভিভাবক আর বন্ধুরূপে আনাসের পাশে ছিলেন। কত আদর, স্নেহ আর মায়ার গল্প যে এই দিনগুলোর ভাজে ভাজে রচিত রয়েছে তা কেবল আনাসই জানে। কতদিন যে ভালো খাবারটুকু গোপনে আনাসের পাতে এসেছে সে কথাও শুধু আনাস একাই জানে। এই ঋণ কোনোদিন আনাস শোধ করতে পারবে না, এ স্মৃতি কোনোদিন আনাস ভুলতে পারবে না। এবার বাবা সিদ্ধান্ত নিলেন আনাসকে আবার ঢাকায় নিয়ে আসবেন, ভালো প্রতিষ্ঠানে রেখে পড়াবেন। এবার তো একটু বড় হয়েছে, সে নিজের দেখভাল নিজেই করবে। কিন্তু বাবা জানতেন না আনাস বড় হয়েছে সেদিনই, যেদিন ফাতিমা দুনিয়া এসেছে। নিজের খেয়াল রাখতে শিখেছে তখন থেকেই, যখন মা ওদের ছেড়ে চলে গেছে। আনাসের চিন্তা হয় ফাতিমাকে নিয়ে। ফাতিমার বয়স 5 হতে যাচ্ছে। তখনই জেঠি ওকে দিয়ে অনেক ফরমায়েশ কাটান। প্রায়ই মেয়েটা অনেক ব্যথা পায়, তবুও আনাসের জন্য এখনও ওকে অনেকটা ভালো দেখতে হয়। কিন্তু আনাসের অবর্তমানে কি হবে এসব ভেবেই বাবার কাছে আবদার করে এবার অন্তত নতুন কেউ আসুক। দীর্ঘদিন স্ত্রীহীন আনোয়ারও সায় দেন তাতে। তখনও আনাস জানে না কত বড় ভুল চাওয়া ছিল সেটা। ছোট্ট মেয়েটার জীবনে কি বিভীষিকা নেমে এসেছে। চোখ ভরে আসে আনাসের। পাঞ্জাবের হাতায় সন্তর্পণে চোখ মুছে লেকের পাড় ছেড়ে ওঠার সময় লোকটাকে আবার খেয়াল করে। মন খারাপ হলে এই লেকের পাড়ে আসে আনাস, নীরবে বসে থাকে। আজও ছিল, গায়ে উর্দি জড়ানো। এদিক সেদিক এই সেই কাজের ভান করে আনাসকে খেয়াল করছে। আনাস চট করে পকেট থেকে একটা রাবার ব্যান্ড বের করে, এলোমেলো বাবরিগুলো ঝুটি করে ফেলে, গায়ের হুডি খুলে কোমরে বাঁধে। পকেট থেকে ছোট্ট স্প্রের শিশিটা বের করে দাড়ির পুরোটা স্প্রে করে ছুঁড়ে দেয় পানিতে। লাল দাড়ি, মাথায় ঝুঁটি, কোমরে বাঁধা হুডিতে আনাসের বেশ পাল্টে যায়। ভদ্র বেশটা পাল্টে উগ্র উগ্র লাগে। মুখে মাস্ক চড়িয়ে লোকটার পাশ দিয়েই স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে যায়। আর চোখে খেয়াল করে নেম প্লেটে লেখা রাসেল। এদিকে মাহাত বাসায় এসেছে বলে বাসায় আনন্দ উৎসব শুরু হয়। সাধারণত হোস্টেল থেকে বাসায় আসতে চায় না মাহাত। মুসাফাও শ্বশুর বাড়িতে থিতু হয়েছে, ফলে 2 ছেলে মেয়ে ছাড়া একাকী সময় বেশি কাটাতে হয় সাজিদ দম্পতিকে। এখন একই সাথে মেয়ে, জামাতা, নাতি ও ছেলেকে পেয়ে ভীষণ আনন্দিত তারা। কি ছেড়ে কি করবেন বুঝতে পারছেন না। কিন্তু সেই আনন্দে পানি ঢেলে হাসান ঘোষণা দেয় আজই মুসাফাকে নিয়ে নিজের বাসায় ফিরবে হাসান। সাজিদ বেশ মর্মাহত হন। মুসাফার মাও বেশ কয়েকবার অনুরোধ জানান আর কয়টা দিন থেকে যেতে, কিন্তু হাসান নাছোড়বান্দা। মুসাফাও এবার বেশ কষ্ট পায়। আগে যতবার এসেছে হাসানের মর্জি অনুযায়ী এসেছে আর গেছে, কিন্তু এবার যখন ও নিজেও আর 2 দিনের অনুরোধ করেছে তখন কেন এত জেদ? মনের সুতো টান পড়েছে বলেই হয়তো ছোট বিষয়েও এত অবুঝের মতো অভিমান। মন খারাপ করে মুসাফা মাহাদের রুমে যায়। চারদিকে তাকিয়ে মাহাতকে না পেয়ে খাটের ওপর বসতে দেখতে পায় মাহাদের মোবাইলে আলো জ্বলছে। সাইলেন্ট করা বলেই কলের ব্যাপারটা টের পায়নি এতক্ষণ।
মায়াবতী নাম দেখে ভ্রু কুঁচকে যায় ওর। কে এই মায়াবতী? কলিং বেলের শব্দে দৌড়ে আসে ফাতিমা। দরজা খুলে আনাসকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মাথায় মেয়েদের মতো ঝুঁটি, রং বেরঙের দাড়ি আর কোমরে আধা হুডি দেখে যেন আকাশ থেকে পড়ে। ও আল্লাহ, ভাইয়া তুমি দাড়ির এমন রং করেছো কেন? আহাজারি ফাতিমার কণ্ঠে। আনাস দরজা থেকে ওকে ঠেলে ভেতরে ঢুকে জোর কদমে রুমে ঢুকে ব্যস্ত ভঙ্গিতে কয়েকটা বই নড়াচড়া করতে শুরু করে। পেছনে পেছনে আসে ফাতিমা। ওর চোখে এখনো বিস্ময়, কণ্ঠে কৌতুক। ভারী মজা পাচ্ছে সে আনাসকে দেখে। আনাস পেছনে ফাতিমার উপস্থিতি টের পেয়ে গম্ভীর স্বরে বলে, আপুমনি শোন, আম্মুকে এখানে আসতে বলেছি, মিলেমিশে থাকিস। সে এখন খুব অসহায়, তার যাওয়ার কোনো জায়গা নেই। নানি খুবই খারাপ ব্যবহার করে আম্মুর সাথে। সেই পুরুষ আম্মুকে ছেড়ে দিয়েছে। এখন আমাদের উচিত তার সাথে ভালো ব্যবহার করা। আমরা অসহায় হয়েছিলাম বলেই আরেকজন অসহায় ব্যক্তির কষ্ট বোঝা উচিত আমাদের। কিন্তু সে এসে যদি আরেকজনের পেছনে লেগে পড়ে, আবার ছেড়ে যায় আমাদের, তখন আমাদের ভালো ধারণা রাখা উচিত ফাতিমা। আর সে যদি যেতে চায় যাবে। সব মানুষেরই একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার অধিকার আছে। আমাদের জন্য আমরা তাকে সঙ্গীহীন থাকতে বাধ্য করতে পারি না। তাহলে একজনের পরে দ্বিতীয়জনকে কেন তুমি জীবনে জড়াচ্ছ না? স্বচ্ছ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে ফাতিমা। আনাস মনে মনে চমকালেও প্রকাশ পেতে দেয় না, ততোধিক স্বচ্ছ কণ্ঠে জবাব দেয়, এই মুহূর্তকে এসব ভাবার উপযুক্ত মনে করছি না। কথা বলতে বলতে বেশ কয়েকটা কাগজ একসাথে করে ফেলে আনাস। সেগুলো হাতে নিয়ে ঘুরে দাঁড়ায় ফাতিমার মুখোমুখি। শোনো আপুমনি, কিছু কথা বলি। এই কথাগুলো সময় নিয়ে সুন্দর আয়োজন করে তোকে বলার ইচ্ছে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার জন্য অপেক্ষা করার ফুরসত নেই। তাই এভাবেই বলছি। খুব দ্রুতই হয়তো আমাকে 14 শিখের ওপারে যেতে হবে। আমার ধারণা ভুল ছিল, এটা দেশে ফেরার উপযুক্ত সময় ছিল না। কিন্তু যা হবার হয়ে গেছে। আমার পেছনে ফেউ লেগে গেছে। আমি হয়তো কয়েকদিন পরেই আবার ফিরতে পারি, অথবা কয়েক বছরও লেগে যেতে পারে বাইরের এই স্বাধীন হাওয়ায় আসতে। এমনও হতে পারে আর কোনোদিন আমরা মুখোমুখি হতে পারবো না। তবে সেক্ষেত্রে তোর প্রতি আমার ওসিয়ত থাকবে, নিজের ইমানকে সঠিকভাবে হেফাজত করবি। আমার শোকে কখনো কাঁদবি না, আর শির উঁচু করে পরিচয় দিবি। জান্নাতে অবশ্যই আমাদের মোলাকাত হবে। আমার রবের ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই পর্যন্ত বলার পরেই থেমে যেতে হয় আনাসকে। ফাতিমার ফোঁপানো কান্না ততক্ষণে অস্পষ্ট গোঙানিতে রূপ নিয়েছে। যে ভাই জীবনের একমাত্র অবলম্বন, ছোট থেকে এই পর্যন্ত আশার একমাত্র সাথী, সে ভাইয়ের মুখে এমন কথা শুনেও নীরব থাকাটা কঠিন ছিল ফাতিমার জন্য। নয়তো দুঃখ পেতে পেতে লোহায় পরিণত হওয়া ফাতিমাকে এখন কেউ সহজে ভাঙাতে পারে না। চট করেও চোখ ভেজে না। আনাস সুন্দর করে অশ্রু মুছে দিয়ে বলে, আপুমনি, আমার হাতে সময় খুব কম। তুই কি আমার সব কথা শুনতে চাস না? এভাবে কাঁদতে থাকলে আমি কিভাবে কথা বলবো বল? আমার সব কথা তোকে বলে যেতে হবে না? শেষের দিকে আর্দ্র শোনায় আনাসের কণ্ঠ। ফাতিমার বুকের ভেতরটায় এবার ভাঙন ধরে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে প্রাণপণে কান্না আটকে মাথা নাড়ায়। আনাসের সব কথা শুনতে চায় ও। জিনানের নম্বর আর ঠিকানা এটা। টুকরো কাগজ বাড়িয়ে ধরে আনাস। আমার যে কোনো প্রয়োজনে ওকে পাবি। আমার ব্যাপারে সব ধরনের খেয়াল রাখার মানুষ আছে। তুই এসব ঝামেলায় নিজেকে জড়াবি না, নিজেকে হেফাজত করিস। আম্মুর সাথে মিলেমিশে থাকিস। আব্বু কল দিলে ধরবি, কথা বলবি। আমার হয়ে যতটুকু পারিস ঠান্ডা মাথায় সব পরিস্থিতি সামলে নিবি। আমার জন্য তোর দায়িত্ব এতটুকুই যে জায়নামাজে আর মোনাজাতে আমার কল্যাণ চাইবি। আরেকটা কাজ হচ্ছে, এই কয়েকটা জিনিস খুব গোপনে হেফাজত করে রাখবি। কয়েকটা কাগজ বাড়িয়ে ধরে আনাস। ফাতিমা জিজ্ঞাসুর নেত্রে তাকায়। প্রথমে ছোট্ট একটি টুকরো হাতে নিয়ে আনাস বলে, এটা জিনানের ঠিকানা। কখনো যদি খুব প্রয়োজন মনে করিস তো তাকে বলতে পারিস। এরপর বাকি কাগজ দুটো বাড়িয়ে বলে, আগামী 10 বছরও যদি আমি না ফিরি তবে এগুলো সব রহস্য জানবি। কাগজ দুটো আমার অবর্তমানে তোর আর মুসাফার আমানত। তুই তো প্রায়ই তার সাথে কথা বলিস, এটাও জানিয়ে দিস আমার দুটো কাগজ তোর কাছে আছে। এতটুকু বললেই হবে। খুলে দেখিস না, পড়িস না। শুধু খুব যত্নে গোপনে হেফাজত করিস। মনে থাকবে তো? মাথা কাত করে ফাতিমা জানায়, খুব মনে থাকবে ওর। এবার আনাস বাকি কাজগুলো নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরে। আয়, বাকি কথা তোকে বলছি। চুলায় আগুন জ্বালিয়ে কাগজগুলো পোড়াতে পোড়াতে আনাস বলে, জিনার নামে তুই কাউকে চিনিস, এটা পৃথিবীর কেউ জানবে না। ফাতিমা মাথা কাত করে সায় দেয়। ও, আর 2-3 ঘন্টার মধ্যে আম্মু পৌঁছে যাবেন। আমি তাকে আসতে বলে দিয়েছি। একা কিভাবে থাকবি তুই? ভালো বোন আমার, আম্মুর যত্ন নিবি, মিলেমিশে থাকবি। এবার আর ফাতিমা মাথা নাড়ায় না, স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। আনাস মুচকে হাসে। আমার তেমন কোনো সম্পদ নেই যা তোদের দিয়ে যেতে পারবো আমি। তবে ওই ফ্ল্যাটটা থেকে যে মাসিক ভাড়া আসবে তা দিয়ে তোর আর আম্মুর দিন মোটামুটি চলে যাবে।
আনাস বুক পকেট হাতড়ে ছোট্ট একটা প্যাকেট বের করে আনে। সেটা খুলতেই একজোড়া স্বর্ণের পায়েল বেরিয়ে আসে। আনাস ফাতিমার হাতে গুজে দিয়ে বলে, এটা তোর জন্য। ভাইয়ার পছন্দ তোর পছন্দ হবে তো? ভারতে থাকাকালীন জমানো অর্থ দিয়ে এটা কিনেছিলাম তোর জন্য। ফাতিমা যন্ত্রচালিতের মতো প্যাকেটটা হাতে তুলে নেয়। এই মুহূর্তে অনুভূতি শূন্য লাগছে ওর। মাথাটা যেন একদম ফাঁকা। কিছুতেই স্বাভাবিক অনুভূতি ফেরাতে পারছে না ফাতিমা। আনাস ভাইয়া এত সহজ স্বাভাবিকভাবে বন্দি জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন ভাবতে পারছে না ফাতিমা। তাহলে এই যে এতগুলো বছর ভিন দেশে পড়ে থাকা, ফাতিমার এত লাঞ্ছনা বঞ্চনা আর অত্যাচার সহ্য করার কি ফায়দা দাঁড়ালো? ওর ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। তবে মনকে এভাবে আশ্বস্ত করছে যে আনাস ভাই অবশ্যই যা করছেন বুঝে শুনে করছেন। রান্নাঘরে থাকা অবস্থায় ওদের কথোপকথন শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। আনাস নিচু কণ্ঠে বলল, তো রুমে চল। ফাতিমার রুমে এসে আনাস বারবার সতর্ক করল, যাই কিছু হয়ে যাক না কেন ওর বের হওয়ার প্রয়োজন নেই। নিজের পর্দার হেফাজত যেন ফাতিমা করে। ওরা বেরিয়ে যাবার পরে যেন ফাতিমা দরজা লাগিয়ে আম্মুর জন্য অপেক্ষা করে, আর এর মধ্যে জলদি করে কাগজগুলো লুকিয়ে ফেলে। ফাতিমা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। আনাস ওর কপালে চুমু এঁকে স্বাভাবিক কদমে বেরিয়ে এসে ঘরের দরজা খোলে। সর্বপ্রথম সেই পরিচিত নেম প্লেটে নজর পড়ে ওর, রাসেল। মুচকে সে রাসেল হাত বাড়িয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার জামি অলিদ ওরফে আনাস। আনাস সেই একই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলে, ওয়ারেন্টপত্র? রাসেল দেখায়। আনাস আসতে বলে, চলুন। রাসেল হ্যান্ডকাফ পরাতে গেলে আনাস আগে দরজা টেনে দেয়। উচ্চ কণ্ঠে বলে, আসি আমার মানিক, নিজের খেয়াল রাখিস, আসসালামু আলাইকুম। এরপর দরজা লাগিয়ে বাইরে দাঁড়িয়ে বলে, এবার চলুন। রাসেল আগ বাড়িয়ে জানতে চায় বাসায় কে কে আছে। আনাস গম্ভীর স্বরে উত্তর দেয়, তা জানা আপনার কাজ নয়। জীবনের এই কঠিন ভয়ানক ঘটনা আনাস খুব স্বাভাবিকভাবেই সামলে নেয়। এমনকি পাশের ফ্ল্যাটের কেউ জানতেও পারে না কি ঘটছে এখানে। তারুণ্যে পা রাখা এক অসহায় একাকী নারী পড়ে থাকার খবর চাপা পড়ে যায়। আনাসও জানে না তার সালাম শোনেনি ফাতেমা। তার আগে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেছে ও। এদিকে রাতে বিছানায় শুয়ে মোবাইল হাতে তুলে নেয় মাহাত। বেশ কিছু টাকা ঢুকেছে ফোনে। অজান্তেই হাসি খেলে যায় মাহাদের ঠোঁটে। কাজ হয়ে গেছে তাহলে। পুরস্কারের টাকা পেয়ে গেছে। তার চেয়ে বড় পুরস্কার হিসেবে পাচ্ছে হৃদয়ের পৈশাচিক আনন্দ। মুসাফা আপু চলে গেছে ওদের বাসায়, নয়তো মাহাদ এই আনন্দ ভাগ করে নিত আপুর সাথে। প্রতিশোধ নিতে পারার আনন্দ যে এত তৃপ্তির হয় তা জানত না সে। লম্বা কয়েকটা শ্বাস নিয়ে মোবাইল আবার হাতে নেয় মাহাদ। কল লিস্টে মায়াবতী নামের কন্ট্যাক্টের বেশ কয়েকটি মিসড কল উঠে আছে। সেখানে নামটা পাল্টে দেয় ও, ডিলিট নামে সেভ করে রাখে। ওর জন্য বুঝতে সহজ হবে। ভোরের আলো ফুটতে মাহাদ বিছানা ছাড়ে। ঠিক কতদিন পর আজ মাহাদ নিজেই ফজরের সালাত আদায় করতে উঠেছে তার হিসেব নেই। নাসিমা ও সাজিদ দুজনেই ভীষণ অবাক ও আনন্দিত হন। একমাত্র ছেলেকে নিয়ে তাদের চিন্তার শেষ নেই। কেমন বিগড়ে গিয়েছে ছেলেটা, কাউকে মানে না, নিজের মন মতো চলে। সাজিদের খুব ইচ্ছে ছিল ছেলে মেয়ে দুজনকে মাদ্রাসায় পড়াবেন। সেই হিসাবে মুসাফাকে নিজের ইচ্ছামতো গড়ে তুলতে পারলেও মাহাদের কাছে হেরে গিয়েছেন। হেফজ পড়েছিল ছেলে, এরপর তাকে আর মাদ্রাসার গণ্ডিতে ঢোকানো যায়নি। সেটা নাকি বন্দি জীবন, হুজুররা অনেক মারেন, মাহাদের ভালো লাগে না ইত্যাদি বলে বলে 2 দিন পরপরই মাহাদ বাসার পথ ধরত। শত বোঝানো, শাসন আর পিটুনিতেও কাজ হয়নি। অবশেষে ছোট ভাই সাব্বিরের পরামর্শ অনুযায়ী স্কুলেই দেন ছেলেকে। তারপর ছেলে আরও স্বাধীন চেতা হয়েছে। টাকার প্রয়োজন ছাড়া কখনো বাবা মায়ের দিকে শান্ত নজরে চায় না। অথচ মুসাফাকে সাজিদের পালতে কোনো কষ্ট হয়নি। মুসাফার ব্যাপারে যখন যেমন ইচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েটা মাথা নত করে মেনে নিয়েছে, টু শব্দও করেনি। ঠিক এজন্যই মেয়েটার জীবনে আজ এত কষ্টদায়ক অতীত জলজল করে। সাজিদ খুব ভালোই বোঝেন মেয়ে থাকে মনের থেকে অনেক দূরে। বাবা বলেই কেবল ঘৃণা করতে পারে না, কিন্তু ঠিক যেন ভালোবাসতে পারে না। সেদিনের কথা সাজিদ এখনও ভাবেন, যখন মুসাফা ব্যথাতুর চোখে চেয়েছিল, বাবা তুমি নিজের কথাকে উপরে রাখতে গিয়ে আমার জীবনটা তছনছ করে দিলে। কিভাবে পারলে আমার হৃদয়ে এভাবে তীর গাঁথতে? তোমার জন্য বাবা, শুধু তোমার জন্য আজ আমি আমার সন্তানকে হারিয়েছি। বলো বাবা, তুমি নিজেও একজন বাবা হয়ে কিভাবে পারলে এক মায়ের কোল খালি করতে? তাও কিনা তোমার আদরের মেয়ের জীবনের এত বড় সর্বনাশ করে দিলে। আর কখনো বাবা ডাক শোনার আশা করো না আমার কাছে। মেয়ে সেই কথা রাখেনি, ঠিকই সাজিদকে বাবা বলে ডাকে। মাঝে মধ্যে চায়ের কাপে চুমুক দিতে দিতে টুকটাক গল্প করে, স্বাভাবিক আচরণ করে। তবুও কোথায় যেন ছন্দপতন। মেয়েটা দূরত্বের একটা সীমা টেনে রাখে নিজেই, যে দেওয়াল আর এখন সজীব টপকাতে পারে না। হাসানের স্ত্রী হয়ে যখন এ বাড়ি ছাড়ল, তারপর থেকেও আর কখনো বিনা প্রয়োজনে এ বাড়ি আসতে চায় না।
অনেক সময় এমন হয়েছে হাসান আসতে চায় কিন্তু মুসাফা আসতে চায় না। কেবল এবারই থাকতে চেয়েছিল মুসাফা। সাজিদ বুঝতে পারেন হাসান আর মুসাফার মাঝে মনের লেনদেনে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু বিশ্বাস রাখেন মুসাফা সব সামলে নেবে। মুসাফা এমন মেয়ে যার জীবনে এত পরীক্ষা আসা সত্ত্বেও কখনো বলতে হয়নি ধৈর্য ধরো, নামাজের ওয়াক্তে বলতে হয়নি যাও সালাত আদায় করো। এত ভালো হয়ে চলেছে যে কখনো শাসন করার প্রয়োজন হয়নি। তবে মাহাদ তার পুরোটুকু উসুল করেছে। বিশেষ করে ভার্সিটিতে ওঠার পর মাহাদ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সবসময় হোস্টেলে পড়ে থাকে, বাসায় আসে না, ধর্মীয় কোনো অনুশাসন মানে না। সালাতের কথা বললে বাসায় এক দফা ঝড় বয়ে যায়। সেই মাহাদকে নিজেই সালাত আদায় করতে দেখে সাজিদের মন শান্ত হয়। তিনি ভাবেন এই খুশিতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবেন। মাহাদ ফজরের সালাত আদায় করে মুসাফার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। মুসাফা তখন হাসানকে বিদায় দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হাসান গ্রামে যাচ্ছে সারার দাদা দাদিকে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে কলিং বেল বাজায় মাহাদ। মুসাফা দরজা খুলতেই মনের আনন্দে শীষ বাজাতে বাজাতে ঘরে ঢুকে মাহাদ। আপু কি নাস্তা আছে নিয়ে আসো, আগে পেট পুরে খাবো, তারপর তোমাকে খুব সুন্দর একটা ঘটনা বলবো আর একটা সুসংবাদ দেব। মুসাফা ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা নামিয়ে ঘিয়ে ভেজে নেয়। এরপর 2টো ডিম অমলেট করে প্লেটে নাস্তা সাজিয়ে মাহাদকে পরিবেশন করে। কিন্তু তখনও জানে না মাহাদ তার জন্য আসলে কি সুসংবাদ বয়ে এনেছে। আয়েশ করে নাস্তা খেয়ে উঠে মুসাফার ওড়নায় হাত মুছে মাহাদ। তারপর খাটের ওপর পা তুলে বসে। মুসাফা খাটের অপর প্রান্তে ঘুমন্ত সারার পাশ ঘেঁষে বসে। তখন মাহাদ বলে, আপু সেই কালপ্রিটকে আমি শাস্তি দিয়েছি। আশা করি আর এই জীবনে জেলের ভাত ছাড়া অন্য কিছু জুটবে না। এবার থেকে আর কখনো মন খারাপ করবে না তুমি। আমি শাস্তি দিয়েছি আপু তোমার হয়ে, তোমার কষ্টের প্রতিশোধ আমি নিয়েছি। মাহাদের কথা শুনে বুকের ভেতর ধরাস করে উঠে মুসাফার। গতকাল থেকে হৃদয়ে সীমাহীন অস্থিরতা অনুভব করছিল। সে অস্থিরতা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এক চেনা আশঙ্কায় শিউরে ওঠে শরীর। কোনো মতে ঠোঁট নাড়িয়ে জানতে চায়, তুই কার কথা বলছিস মাহাদ? কেন ওই কালাচাঁদ জামি অলিদ ওরফে আনাস সাহেবের কথা? তাকে তুই শাস্তি দিয়েছিস মানে? আরে আপু জানো না তুমি, ওই কালাচাঁদ দেশে আসছে। আইনের লোক ওকে হন্যে হয়ে খুঁজছে। পুরস্কারও ঘোষণা করেছিল, আমি শুধু সন্ধান দিয়ে দিয়েছি। কি? তুই কি করেছিস মাহাদ? মুসাফার গলার কাঁপন স্পষ্ট টের পাওয়া যায়। আনাস হতভম্ব হয়ে বলে, কেন আপু, সে তোমাকে এত কষ্ট দিয়েছে? কেন তোমাকে এত কষ্ট দিয়েছে? কেন কাঁদিয়েছে? কেন তোমাকে তালাক দিয়েছে? অন্যায় করেনি সে? সে তোমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দিয়েছি এবং আরও দেব। মুসাফা কানে হাত দিয়ে চিল্লিয়ে ওঠে, আল্লাহর ওয়াস্তে এবার থাম তুই মাহাদ, থাম। কেন তুই এই কাজ করলি? তুই জানিস সব কিছু? কেন করলি বল? তুই শুধু আনাসের ক্ষতি করিসনি মাহাদ, তুই দিনের কাজের একটা অগ্রযাত্রা ঢুকে দিয়েছিস। পাগল তুই, কেন করলি বল? মুস্তাফা ধৈর্য হারিয়ে চিৎকার করতে থাকে। মাহাদের শার্টের কলার টেনে ধরে আগুন চোখে চেয়ে শতবার প্রশ্ন করতে থাকে কেন সে আনাসের এত বড় ক্ষতি করল। মাহাদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মুস্তাফার এমন পাগলামি আজ ও প্রথম দেখছে। এত ঝড়ঝাপটা তার বোনের ওপর দিয়ে গেছে, কিন্তু কখনো এভাবে পাগলামি করতে দেখেনি। আর আজ কিনা যখন মাহাদ ভেবেছিল বোনকে খুশির সংবাদ দেবে, হাসি মুখ দেখবে, তখন ঘটছে ঠিক উল্টোটা। ভাগ্য সহায় বলে হাসান বা আপুর শ্বশুর শাশুড়ি নেই, নয়তো কিভাবে কি সামলাতো মাহাদ। ও বোঝানোর চেষ্টা করে, আপু শান্ত হও, থামো। সে তোমাকে কষ্ট দিয়েছে আর আমি তাকে কষ্ট দিয়েছি, এতে খারাপ কি পেলে তুমি? ওই কালাচাঁদের জন্যই বা তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সে এখন তোমার কেউ নয়, সে তোমাকে জোর করে তালাক দিয়েছিল, ভুলে যেও না। মুসাফা দাঁতে দাঁত ঘষে হিসিয়ে বলে, এই জানিস তুই বোন সম্পর্কে? তবে আজ শুনে রাখ, আনাস আমাকে ছাড়েনি। আনাসকে গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত করে আমার থেকে দূরে সরানো হয়েছিল। আর সেটা কি করেছিল জানিস? বলবো, শুনবি? বাবা করেছিল, বাবা। তোর আমার জন্মদাতা বাবাই আমার জীবনের এত বড় সর্বনাশ করেছিল। মুসাফা আরও বলতে যায় যে তার সাথে আমার কোনো সম্পর্ক এখন না থাকলেও আমাদের মাঝে একটা সুতো রয়ে গেছে, যা তুই জানিস না। কিন্তু পরক্ষণে মুখ সামলে নেয়। এসব কথা বলার উপযুক্ত সময় এটা নয়। নিজেকে কিছুটা শান্ত করে সারাকে বুকে জড়িয়ে বসে মুসাফা। ওর চিৎকারের শব্দেই উঠে গেছে মেয়েটা। গভীর চোখে তাকিয়ে বলে, কিভাবে কি করেছিস তুই? মাহাদ মাথা নামিয়ে বলে, সেসব থাক আপু, আমি সরি, আমার সত্যিই বোঝার ভুল হয়েছে। মুসাফা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এই সরি দিয়ে আমি কি করবো রে মাহাদ? একটা প্রতিভাবান তাজা প্রাণকে তুই শেষ করে দিয়েছিস। আমি তোকে মাফ করার কে? যা তাকে আবার ছাড়িয়ে আন। যদি সেটা পারিস তবেই আমার কাছে আসিস, নয়তো আসিস না। মাহাদ ব্যথাতুর চেহারা নিয়ে তাকিয়ে থাকে। এই বোনের জন্য সে এত কিছু করেছিল, কিন্তু সেই অপরাধেই বোন কিনা তাকে না দেখার মতো কঠিন শাস্তি দিচ্ছে। মাহাদ উঠে দরজা পর্যন্ত যেয়ে আবার ঘুরে দাঁড়ায়। পকেট থেকে একটা টাকার বান্ডেল বাড়িয়ে ধরে। মুস্তাফা ভ্রুকুঁচকে দেখে, কিসের টাকা?
পুরস্কারের। মুসাফা কি বলবে ভেবে পায় না। যে মানুষটাকে রক্ষা করার জন্য জীবনের চেয়েও বড় কুরবানি দিচ্ছে মুসাফা, আজ কিনা সেই মানুষটাকে ধরিয়ে দেবার জন্য পুরস্কারের টাকা সাধছে নিজেরই সহোদর ভাই। টাকার বান্ডিল হাতে নিয়ে ছুঁড়ে মারে মুসাফা। এদিকে দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে চলছে ফিজা বেগম, কিন্তু ফাতিমার কোনো সাড়া নেই। অবশেষে নিজেই দরজার নব ঘুরান, দরজা খুলে যায়। ভেতরে ঢুকে ফাতিমাকে খুঁজতে শুরু করে ফিজা। কেমন যেন মনে খারাপ লাগছে। ফাতিমাকে ওর রুমের মেঝেতে অচেতন পেয়ে বুকটা কেঁপে ওঠে ফিজার। এই প্রথম যেন মাতৃত্বের মমতা টের পায় সে। দুই হাতে জড়িয়ে খাটে তোলে ওকে। তারপর মাথায় পানি দিয়ে হাত পায়ে অনবরত তেল মালিশ করতে থাকে। ঘণ্টাখানেক পরে চোখ মেলে ফাতিমা। প্রথমে বিড়বিড় করে, ভাইয়া ভাইয়া। ফিজা আলতো কণ্ঠে প্রশ্ন করেন, আনাস কোথায় ফাতিমা? ফিজার কণ্ঠ শুনে ফাতিমা মাথা ঘুরিয়ে মাকে দেখে তড়াক করে উঠে বসে। টলতে টলতে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। আপনি আপনি কেন এখানে এসেছেন? এত কষ্ট দিয়েও হয়নি আপনার? চলে যান আমার কাছ থেকে, চলে যান। ফিজার ঠোঁট কামড়ে বলে, ফাতিমা আমি তোমার মা। আরও তেতে ওঠে ফাতিমা। কিসের মা? যখন দুধের শিশু অবস্থায় ফেলে রেখে গিয়েছিলেন তখন মনে ছিল না? সরে যান, অন্য রুমে যান। ভুলেও আমার রুমে বা আমার আশেপাশে আসার চেষ্টা করবেন না। আপনার ছেলের কথা মেনে আমি আপনাকে খরচ ঠিকই দেব, কিন্তু এটা মনে রাখবেন আমি আপনাকে চিনি না। ফিজাকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় ফাতিমা। দীর্ঘক্ষণ না খাওয়া বুভুক্ষ দেহ আর মনের বিষণ্ণতায় একদম ভেঙে পড়ে। কান্নায় বুকের পাঁজর ভেঙে আসতে চায়। এত পরীক্ষা কেন ওর জীবনে? এদিকে কালো রঙা গাড়ি থানায় ঢুকতেই দৌড়ে আসে দুই কনস্টেবল। একজন প্রশ্ন করে, একে কি জেলগেটে নেওয়া হবে? অপরজন নিচু কণ্ঠে ধমক দিয়ে ওঠে, পাগলের প্রলাপ বকছ? একে সরাসরি পাতাল কক্ষে নেওয়া হবে। কোনো থানা জেল গেট জিজ্ঞাসাবাদ না, সোজা পাতাল কক্ষে, বুঝেছ? এর পেছনে অনেক অর্থ আর পরিশ্রম গেছে। প্রথমজন জানতে চায় কিন্তু অপরাধ। দ্বিতীয়জন বাঁকা হাসে, সত্যের পথে চলে। আনাসের চোখের পর্দা সরে গেছে অনেক আগেই। থানায় পৌঁছানোর পর গাড়ি থেকে নামানোর আগেই চোখ বেঁধে ফেলা হয়েছিল ওর। দুই শক্তিশালী পান্ডা দুই দিক থেকে ওর বাহু খামচে ধরে নামিয়েছিল। এরপর 10-12 কদম হাঁটার পরেই গন্তব্য বদলে গিয়েছিল। আবার গাড়িতে ফেরত নিয়ে আসা হয় আনাসকে। তারপরও অনুমান করে প্রায় 8 থেকে 10 কিলো গাড়ি চলেছে। তখনও আনাসের চোখ বাঁধা ছিল। গাড়ি থেকে নামার পর প্রায় 20 কদম হাঁটে ওরা। আনাস অনুভব করে পায়ের নিচের জমিন বেশ এবড়ো খেবড়ো। আশেপাশে হয়তো দালান কোঠার সংখ্যা একেবারেই কম। গাছগাছালি আছে অনেক, এমনকি খুব কাছে বড় কোনো বড়ই গাছ আছে, সেটাও চট করে ধরে ফেলে আনাস। শৈশবের একটা গুরুত্বপূর্ণ সময়ে গ্রামে কেটেছে আনাসের। প্রকৃতির হাওয়া, মাটির গন্ধ আর বাতাসের গতিপথ আন্দাজ করে অনেক কিছু বলে দিতে পারে। এই অভিজ্ঞতা একদিনে অর্জন হয়নি। এর পেছনে কষ্ট, রক্ত, ঘাম ঝরানোর গল্প আছে। এরপর যে কঠিন প্রশিক্ষণ আনাস নিয়েছে, যেসব পরীক্ষায় উতরে গিয়েছে, সেসব আনাসকে সব কঠিন পরিস্থিতিতে মানিয়ে চলতে বিরাট সাহায্য করে। আনাস কদম গুনে ভালোভাবে মাথায় সেট করে রাখে। এখানে দ্বিতীয়বার আসলে আনাস অবশ্যই বুঝতে পারবে, যদিও আনাস চোখে দেখছে না। জায়গার নাম প্রকৃতি, কিছুই জানে না। অপ্রশস্ত একটা কক্ষে এনে আনাসের হাত ও চোখের বাঁধন খুলে দেওয়া হলো। দীর্ঘ সময় বাধা থাকার ফলে প্রথমে কিছুতেই দেখতে পাচ্ছিল না ও। কিছুক্ষণ যেতে দেখল সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। খুবই সাধারণ পোশাক, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর পোশাক তাদের গায়ে নেই। একজনের চেহারা আনাসের চিনতে অসুবিধা হলো না, ইন্সপেক্টর রাসেল। আরেকজনকে এই মুহূর্তে চিনতে পারল না, কিন্তু লোকটার বিদঘুটে চেহারা আর লেপ্টে থাকা ধূর্ততায় আনাস বুঝতে পারল এ কোনো রাঘব বোয়াল হবে। অপরিচিত লোকটি প্রথমে কথা বলল, আমার ঘরে আপনাকে সাদর আমন্ত্রণ মিস্টার জামিউল ঈদ। আনাস চারদিকে চোখ বোলায়। খুবই সংকীর্ণ একটা কক্ষ, আসবাব বলতে কিছুই নেই। চারদিকে রঙের আস্তর খসে পড়া দেওয়াল আর ধুলোর আস্তরণে ঢেকে থাকা মেঝে। আনাস ধুলোর ওপর অনেক অস্পষ্ট জুতোর ছাপ দেখতে পায়। মেটে রঙের ছোপ ছোপ কিছু দাগও দৃষ্টি এড়ায় না ওর, কিন্তু সব চিহ্নই ধুলোবালিতে ঢেকে গেছে প্রায়। কোনো জানালা নেই, একটা মাত্র ছোট দরজা। এবার ছাদের দিকে তাকায় আনাস। হাই ওয়াটার একটা বাল্ব জ্বলছে ঠিক মাথার উপর, তার পাশে একটা রড ঝুলছে ছাদে, তাতে বালি জড়ানো একটা রশিও বাঁধা, যা বোঝার বুঝে নেয় আনাস। এই কক্ষের মেহমান সেই প্রথম নয়, তার আগেও কোনো নিরপরাধের রক্ত বয়ে গেছে এখানে। আনাস স্বাভাবিক কণ্ঠে জানতে চায়, এটা কোন জায়গা? এখানে কেন আমাকে আনা হয়েছে? অপরিচিত লোকটি বিদঘুটে হাসি হাসে। এখানে তো আপনার প্রশ্ন করার কোনো সুযোগ নেই মেহমান। প্রশ্ন করব আমরা, উত্তর দেবেন আপনি। নিন, এবার জামা কাপড় সব খুলে ফেলুন। আনাস কথা বাড়ায় না। আনাসের তীক্ষ্ণ মেধা পরবর্তী ঘটনা সম্পর্কে মস্তিষ্ককে সংকেত জানিয়ে দেয়। এখন নীরবতাকে উত্তম পথ ভাবে আনাস। আগামীর সময় ও দিনগুলো মোটেও সহজ ও সুন্দর হবে না, মনকে জানিয়ে দেয় আনাস। তবে নীরবতা আর কঠিন ধৈর্য শক্তি ওকে শক্তিশালী হিসেবে
প্রতিষ্ঠিত করবে শত্রুপক্ষের সামনে। মনে মনে আল্লাহর কাছে নুসরাত চায় আনাস। পাঞ্জাবি, গেঞ্জি, টুপি সব খুলে ফেলার পরেও সালোয়ারের দিকে ইশারা করে লোকটা। আনাস কোনো জবাব না দিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে। খুব সন্তর্পণে ফেলা পায়ের শব্দগুলো আনাসের কান এড়াতে পারে না। বুঝে ফেলে এক কক্ষের বাইরে অনেক টহল চলছে। কেমন হাসিও পায় ওর মতো এক যুবককে কতই না ভয় পাচ্ছে ওরা। গোপীচন্দ্র, আপনি শুরু করবেন না আমি? রাসেল জিজ্ঞাসা করে। অপর লোকটি বলে, আমি শুরু করছি, আপনার আপ্যায়ন পরে। আনাস বুঝতে পারে অপরিচিত লোকটির নাম গোপীচন্দ্র, হিন্দু। বাইরে থেকে একটা কাঠের চেয়ার এনে তাতে বসানো হয় আনাসকে। লাইটটা ঝরিয়ে একদম ওর চোখের বরাবর করে দেওয়া হয়। বরাবর প্রায় 1.5 হাত দূরে আরেকটি চেয়ারে বসে গোপীচন্দ্র। হাবশির মতো বিশাল দেহের অধিকারী এক যুবক চাবুক হাতে ওর পেছনে দাঁড়ায়। আনাস ভেতরে ভেতরে এক নাগারে দোয়া পড়ে যায়। গোপী প্রথমেই প্রশ্ন করে, এতদিন কই ছিলি? নিজের বাসায়। এত বছর কোথায় লুকিয়েছিলি? আমি কোথাও লুকাইনি। ঠিক তখনই সপাত করে চাবুকের বাড়ি পড়ে আনাসের উন্মুক্ত পিঠে। চিৎকার মুখে আসলেও সাথে সাথে ঢুক গিলে ফেলে। ওদের সামনে কোনো আর্তনাদ কখনোই করবে না আনাস। মৃত্যুকে আলিঙ্গন করে নেবে, কিন্তু ওদের সামনে আর্তনাদ করে খুশি করবে না, কখনোই না। প্রথম বাড়িতে পিঠের চামড়া ছিলে যায়, রক্তের ফোয়ারা ছুটতে শুরু করে। তীব্র জ্বলুনিতে কেঁপে উঠতে চায় শরীর, কিন্তু আনাস একদম স্বাভাবিক ভঙ্গিমায় বসে থাকে, যেন কিছুই হয়নি। গোপী হাসে। আমাদের মুখের উপর এমন তারা উত্তর দিলে এভাবেই আপনাকে আপ্যায়ন করা হবে মিস্টার জামিউলিদ। আনাস হাসে। লোকটা বারবার সম্বোধন পরিবর্তন করছে। আনাসের মনকে কিছুক্ষণের জন্য হলেও ভরকে দেওয়ার কৌশল এটা। উন্মুক্ত শরীরে বসিয়ে রাখার কারণও জানে আনাস। এটা শুধু চাবুক মারার জন্য নয়, তীব্র অস্বস্তিতে ফেলে দেওয়ার জন্যই করা হয় এমনটা। একটা মানুষ পোশাক পরে থাকার কারণে যতটা স্বস্তিতে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে, নগ্ন শরীরে ঠিক ততটাই অস্বস্তি লাগে, যার ফলে অনেকেই তার অটল মনোভাব ধরে রাখতে পারে না।